I feel proud that I was a Naxalite, so that I am. পথের কথন আড্ডায় আপনাদের স্বাগত। ইতিহাসের পাতা যেখানে রক্তের দাগ কখনো শুকায় না। আজ আমরা এমন এক ইতিহাস নিয়ে কথা বলবো যা এখনো মানুষের হৃদয়ে জ্বলছে। 1967 সালে কমরেড চারু মজুমদার, কানু সেনার, জঙ্গল সাঁওতালের নেতৃত্বে যে কৃষক আন্দোলন গড়ে উঠেছিল সেটি কিভাবে নকশালবাড়ির আন্দোলন হয়ে উঠল সে বিষয়টি নিয়ে আমরা আজ কথা বলবো। যোদ্ধাদের বঞ্চনার বিরুদ্ধে সাঁওতাল কৃষকদের গর্জে ওঠার নাম নকশালবাড়ি খড়িবাড়ির আন্দোলন। নকশালবাড়ি আন্দোলনের প্রাণপুরুষ কমরেড চারু মজুমদার, কমরেড কানু সেনালদের সংগ্রামে সাহচর্যে যুক্ত হওয়ার অভিপ্রায়ে এগিয়ে এসেছিলেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা। আজ আমরা আড্ডা দিব তপন সাহা চৌধুরী স্যারের সাথে। কথা শুনবো তার 1967 সালে কমরেড চারু মজুমদারের সাথে সাক্ষাতের সেই সময়ের ঐতিহাসিক মুহূর্তের, তৎপরবর্তী সময় স্যারের কারাবরণ, এই বিষয়গুলো আমরা তার মুখ থেকে শুনবো। আর এই নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার নন্দীপুর গ্রামের আরেকজন মানুষ ছিল যিনি সেই নকশালবাড়ি আন্দোলনে জীবন দিয়েছিলেন। তার নাম দ্বিজেন্দ্র বিশ্বাস। এই দ্বিজেন্দ্র বিশ্বাসের যে ইতিহাসটি, সেই ইতিহাসটি আজ এই ইতিহাসের পাতা থেকেই মুছে গিয়েছে। তাই আমরা তাকেও স্মরণ করছি, সেই দ্বিজেন্দ্র বিশ্বাসকে। তারা আমাদের প্রেরণা হয়ে থাকবেন যতদিন পর্যন্ত এই আন্দোলনগুলো এই সমাজে, এই পৃথিবীতে, দেশে টিকে থাকবে। আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমার শিক্ষক, বিশিষ্ট বুদ্ধিজীবী, অবসরপ্রাপ্ত শিক্ষক তপন সাহা চৌধুরী স্যারের সাথে। স্যার, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। তো তুমি কেমন আছো? জি স্যার, ভালো। আচ্ছা, আমরা সরাসরি প্রশ্নের ভিতর দিয়েই কিছু ইতিহাস জানার চেষ্টা করব স্যারের কাছ থেকে। 1967 সালে কমরেড চারু মজুমদার, কানু সেনাল, জঙ্গল সাঁওতালদের নেতৃত্বে যে কৃষক আন্দোলন গড়ে উঠেছিল সেটি কিভাবে নকশালবাড়ির আন্দোলনে হয়ে উঠল? চারু মজুমদার তেভাগ আন্দোলনের একজন বীর সৈনিক ছিলেন। চারু মজুমদার তার ইতিহাস আলোচনা করতে গেলে কোনো সময় সংক্ষেপ করে পারা যাবে না। তার জীবনের প্রত্যেকটি মুহূর্তে এক একটা ইতিহাস। চারু মজুমদার যখন চারু মজুমদার হন তখন তিনি দার্জিলিং জেলা সিপিআইএম এর জেলা কমিটির সদস্য এবং পরবর্তী সময়ে প্রাদেশিক কমিটিরও সদস্য হন। তো এইখানে একটা জিনিস, চারু মজুমদার, ভারতের কমিউনিস্ট পার্টি ভাগ হয়ে যখন দুটো হয়, একটা ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআই আর একটা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সিপিআইএম, তিনি যথারীতি সিপিআইএম এ যোগ দেন। কেন? কারণ হচ্ছে এই যে সিপিআইএম তখন একটা সিপিআই কে বলা হতো সংশোধনবাদী পার্টি, তারা মার্ক্সবাদ থেকে বিচ্যুত। আর সিপিআইএম হচ্ছে যে সঠিক মার্ক্সবাদী ধ্যান ধারণা লালন করেন, এই বিশ্বাস তখনকার সময় বিপ্লবীদের প্রায় সবারই ছিল। আরেকটা জিনিস এইখানে স্মর্তব্য, সেটা হচ্ছে যে সিপিআইএম যখন সিপিআই থেকে ভেঙে হলো, তখন এর নেতৃত্বে যারা ছিলেন তাদের অধিকাংশই ছিল ওই তেলেঙ্গানার ঐতিহাসিক সশস্ত্র সংগ্রামের বীর সেনানী। সিপিআইএম এর প্রথম সাধারণ সম্পাদক হন পি সুন্দরাইয়া, সঙ্গে ওই অন্ধ্রালাকারী বা এম বাসরতন নাইয়া। এরা সবাই তেলেঙ্গানার সশস্ত্র সংগ্রাম করা নেতা। এছাড়া ছিলেন তাদের সঙ্গে আরেকজন বিখ্যাত নেতা পিটি রণদিবে। বিটি রণদিবে ভারতের কমিউনিস্ট আন্দোলনের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যবহ নাম। কেন? এই সেই বিটিআর যিনি সত্যিকার অর্থে উপলব্ধি করেছিলেন যে ব্রিটিশরা চলে গিয়েছে কিন্তু ভারতবর্ষ সত্যিকার অর্থে স্বাধীন হয়নি। তিনি 46-এ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কংগ্রেসের পরেই কংগ্রেসে তিনি যে প্রস্তাব উত্থাপন করেন এবং গৃহীত হয় যে ভারত প্রকৃত অর্থে স্বাধীন হয়নি, যার জন্য তিনি স্লোগান তোলেন, এ আজাদি ঝোটা হ্যায় লাখো ইনসান ভুকা হ্যায়। এই রণদিবেও যোগ দিয়েছিলেন, রণদিবেও ছিলেন সিপিআইএম এর পলিট ব্যুরোর সদস্য। তাদের আকর্ষণেই অনেকে
সেখানে নীতি তো একটা ব্যাপার আছে। আর নীতি কি? সিপিআইএম বিশ্বাস করত তখন, অন্তত যখন সিপিআইএম গড়ে ওঠে, যে সশস্ত্র সংগ্রাম ছাড়া, বলপূর্বক বল প্রয়োগ করা ছাড়া কখনোই শোষক শ্রেণীকে ক্ষমতাচ্যুত করা যায় না। এটা শুধু তাদের কথা নয়, এটা স্বয়ং মার্কস অ্যাঙ্গেলসের কমিউনিস্ট ইস্তাহারে স্পষ্টভাবে আছে যে বল প্রয়োগের মাধ্যমে শোষক শ্রেণীকে সরিয়ে শ্রমিক শ্রেণীর রাষ্ট্র কায়েম করতে হবে। তো আজ সেই সময় দেখা গেল সিপিআই তার থেকে বিচ্যুত হয়ে গেল। তারা বলল কি, ওই ক্রুশ্চিভীয় লাইন অনুসরণ করে তারা বললেন পিসফুল নেগোসিয়েশন টু দি সোশ্যালিজম সম্ভব, শান্তিপূর্ণ ভাবে। তো এটা, আর সিপিআইএম এর নেতারা বলল যে না, ওইটা হয় না, কৃষি বিপ্লব করেই সমাজতন্ত্র প্রতিষ্ঠার দিকে এগিয়ে যেতে হবে। সেই জন্য তৎকালীন ভারতের 60-এর দশকের ভারতের যারা বিপ্লব আকাঙ্ক্ষী সিপিআই এর মধ্যে ছিল, তারা সিপিআইএম এর মধ্যে যোগ দেয়। আচ্ছা, এবং সেই একই মানে ওদের মধ্যেই একজন নেতা ছিলেন চারু মজুমদার, কমরেড চারু মজুমদার, যিনি সিএম নামে বেশিরভাগ ক্ষেত্রে পরিচিত ছিলেন। তিনি দার্জিলিং জেলায় চা শ্রমিকদের এবং ওই অঞ্চলে নকশালবাড়ি খড়িবাড়ি এলাকার যে কৃষকদের নিয়ে কৃষক সংগঠন গড়ে তুললেন। সেখানে প্রথম থেকেই তার লক্ষ্য ছিল যে কৃষকদেরকে সশস্ত্র যোদ্ধায় রূপান্তরিত করবে এবং তাদের মধ্যেই প্রথম সশস্ত্র সংগ্রাম তাদের দ্বারা শুরু করবেন, এবং তাই তিনি করেছিলেন। এবং তিনি দুজন যোগ্য মানে সহযোদ্ধা পেয়েছিলেন, অনেককে পেয়েছিলেন। এই দুজনের নাম বেশি করে উল্লেখিত, সেটা হচ্ছে কমরেড কানু সান্যাল, কমরেড জঙ্গল সাঁওতাল। তো এই যে দেখুন, জঙ্গল সাঁওতাল একজন সাধারণ সাঁওতাল কৃষক, তিনি জেলে বসে লেখাপড়া শিক্ষা লাভ করেন। সেই ব্যক্তি হলেন নেতা। এইটাই হচ্ছে কমিউনিস্ট পার্টির। জেলখানায় বসে কি লেখাপড়া করলেন তিনি? জেলখানায় বসে তিনি পড়তে শিখলেন, এবং পড়তে শেখার কারণেই যে মার্ক্সবাদী পত্র পত্রিকা সেগুলো পড়তে শিখলেন। এটা দিয়ে প্রমাণিত হয় যে জঙ্গল সাঁওতালের মতো লোক যখন একটা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বে আসতে পারে, তাহলে সেই পার্টি খাঁটি পার্টি। কারণ কমিউনিস্ট পার্টি হচ্ছে খেটে খাওয়া মানুষের পার্টি। তো এই তারা সেইখানে একটা অত্যন্ত মানে দুঃখজনক ব্যবস্থা কৃষি ব্যবস্থার মধ্যে চালু ছিল। সেখানে খাস জমি যেগুলো ছিল, সেইগুলো দুর্বৃত্ত মহাজনরা এবং চা বাগানের মালিকরা এই জমিগুলো নিয়ে নিয়েছিল। তখন তারা পরিকল্পনা নিল, চারু মজুমদার পরিকল্পনা নিলেন। কোন অঞ্চলের জমিগুলো? দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমার অন্তর্ভুক্ত এলাকায়। এবং এই যে আমি কিছুক্ষণ আগে বললাম যেটা নকশালবাড়ি খড়িবাড়ি, এই দুটো উপজেলা শিলিগুড়ি মহকুমার দুটো উপজেলা। ওই এলাকায় অনেক চা বাগান রয়েছে। চা বাগানের মালিকটা জোরপূর্বক বা প্রভাব খাটিয়ে তারা ওই খাস জমিগুলো নিয়ে নিয়েছে। তখন চারু মজুমদার ঠিক করলেন যে আগে এই জমিগুলো কৃষকদের কাছে হস্তান্তরিত করতে হবে। তাই তিনি করলেন। এই সাঁওতালরা কিভাবে আসলো এখানে? তারা জমিহীন, ভূমিহীন। তাদের যখন বলল যে তোমাদের যে আজকে এই অবস্থা, এর জন্য দায়ী প্রধানত এই শাসন ব্যবস্থা, এবং এই মুহূর্তে এই শাসক শোষকদের প্রতিনিধিত্ব করছে এখানে চা বাগানের মালিকরা। কিন্তু বলতে চাচ্ছি, চা বাগানের মালিকরা তো আছেই, তাহলে এখানে যারা শ্রমিক হিসেবে আছে, তো এই শ্রমিকদেরকে এটা প্রাক্তন জায়গা, জন্মস্থান এটা, নাকি তাদেরকে অন্য জায়গা থেকে আনা হয়েছে? না, ওই এলাকার মানে যারা আদিবাসী তারা ওই এলাকার। বিষয়টা হচ্ছে এই যে ওই এলাকার কৃষকরা, এবং কৃষক বলতে ওই এলাকায় যারা আদিবাসী তারাই কৃষক ছিল, আর আদিবাসীদের সঙ্গে সম্পর্কিত ছিল চা বাগানের শ্রমিকরাও। তো একটা জিনিস মনে রাখতে হবে, সেইখানকার খাস জমিগুলো দখলে নিয়ে তারপর ওইখানকার যে ভূমিহীন চাষি তাদের মধ্যে বন্টন করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, এবং চা বাগানের শ্রমিকদেরকেও এর মধ্যে চা বাগানের যে নির্ধারিত জমি এইটুকু রেখে বাকিটা কৃষকদের মধ্যে বন্টন করে দেবে। এইটাই ছিল চারু মজুমদারের মূল উদ্দেশ্য। তো সেইটা তিনি করলেন এবং করেও ফেলেন। এই জায়গায় আরেকটা জায়গায় তিনি অনুপ্রাণিত হয়েছিলেন, এটা বলা উচিত। সেই সময়ে বাংলা কংগ্রেস নিয়ে
পশ্চিমবাংলা যে সরকারটি প্রতিষ্ঠিত হয়েছিল তার মুখ্যমন্ত্রী ছিলেন অজয় মুখার্জি এবং উপমুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু, যিনি অবিভক্ত বাংলার মানে অত্যন্ত খ্যাতনামা একজন কমিউনিস্ট নেতা। তো ব্যাপারটা হচ্ছে, এবং আরেকজন খুবই পরিচিত কৃষক নেতা হরেকৃষ্ণ কোনার, বাংলার ইতিহাসে কমিউনিস্টদের ইতিহাসে যার নাম একটি উল্লেখযোগ্য হিসাবে আছে, অবিস্মরণীয়। কিন্তু ওই সময়কার ঘটনা অর্থাৎ নকশালবাড়ির ঘটনায় তার সেই রূপটা দেখা যায়নি। তিনি একজন সদানুবাদীতে পরিণত হয়ে গেছিলেন, পাওয়ারে গেলে যা হয় তাই তিনি হয়েছিলেন। আচ্ছা, সেটা কিরকম? তিনি ওই মন্ত্রিসভায়, অজয় মুখার্জি জ্যোতি বসুর মন্ত্রিসভায় তিনি ছিলেন কৃষি মন্ত্রী, এবং অজয় মুখার্জি এবং জ্যোতি বসুর পরেই তার মানে শক্তিশালী অবস্থান ছিল মন্ত্রিসভায়। তো সঙ্গত কারণেই চারু মজুমদার, কানু সান্যাল এরা এক্সপেক্ট করেছিল, আশা করেছিল যে অন্তত হরেকৃষ্ণ কোনার কৃষকদের পক্ষে দাঁড়াবে। তখন তিনি পশ্চিমবাংলা কৃষক সভার সভাপতি এবং সর্বভারতীয় কৃষক সভার সাধারণ সম্পাদক। তো এই জন্য তারা একটু উৎসাহিত হয়েছে বললে ভুল হবে না। কিন্তু দেখা গেল কি, তিনি কিন্তু সেই শাসক শ্রেণীর হাতে হাত মেলালেন। কিরকম এটা হয়, এটা মার্কস এঙ্গেলস বারবার বলেছে যে এই শাসন ব্যবস্থায় যদি কেউ যায় তাহলে সে টিকে থাকতে পারবে না, তাকেও শোষক শ্রেণীর চরিত্রে বা শোষক শ্রেণীর চরিত্রের অধিকারী হয়ে যাবে। এইটাই ঘটেছিল হরেকৃষ্ণ কোনারের ক্ষেত্রে। আব্দুল্লাহ রসুল, এরকম আরো অনেক বিখ্যাত কৃষক নেতা যারা মনে করছিল যে আমরা ক্ষমতা এসে গেছি, কিন্তু কিছুই না, মুখ্যমন্ত্রী তো অজয় মুখার্জি, কেন্দ্রে তো ওরা। তো সেই জন্যই বলছি যে এইটা যখন চারু মজুমদার করলো, তখন এইখানে আরেকটা মারাত্মক ঘটনা ঘটে যায়। সেটা হচ্ছে একটা পুলিশ বাহিনী প্রেরণ করা হয় ওই জমিগুলো উদ্ধার করে আবার যাতে ফিরিয়ে দেওয়া যায় যোদ্ধারদের হাতে। সেই পুলিশ বাহিনী জমি কি দখল হয়ে গেছিল? হ্যাঁ, দখল, একদম লাল ঝান্ডা পুঁতে জমি দখল করেছিল, আর সেইখানে কৃষকরাই জমিতে হাল চাষ শুরু করেছিল। কিন্তু ঘটনা হলো, এইখানে তখন তাদেরকে নিবৃত্ত করার জন্য বা এই জমি পুনর্দখল করে আবার সেই তথাকথিত যোদ্ধার এবং চা বাগানের মালিকদের দিয়ে দেবে, সেই জন্য সোনাম ওয়াংদে নামক কুখ্যাত একজন পুলিশ ইন্সপেক্টর, একেবারে বাস্তব সত্য নামটি লিখে রাখা যায়, ঘৃণিত পুলিশ কর্মকর্তা, তার নেতৃত্বে একটি পুলিশ বাহিনী সেখানে যায়। তখন চারু মজুমদার এখানে ছিলেন না, কারণ চারু মজুমদারের কথা আর একটু বলতে হয়। তিনি ব্যক্তিগতভাবে সুস্বাস্থ্যের অধিকারী কখনোই ছিলেন না। তিনি সেই যৌবন কাল থেকে নানাবিধ রোগে তিনি আক্রান্ত ছিলেন। কানু সান্যাল, জঙ্গল সাঁওতাল নেতৃত্ব দিয়েছিলেন ওই সশস্ত্র সংগ্রামে। সোনাম ও হান্ডিকে ওই অকুস্থলে যেতে দেওয়া হয়নি, তারা তীর ধনুক নিয়ে তাদেরকে পাল্টা আক্রমণ করে যাতে না যায়। কোথায়? একেবারে খোদ নকশালবাড়ি খড়িবাড়ির সীমান্তে, শিলিগুড়ির থেকে নকশালবাড়ির সীমান্তে তাদেরকে আটকে দেওয়া হয়। মানে নকশালবাড়ি থানা বা উপজেলায়। হ্যাঁ, তো সেই যে আটকে দেওয়া হয়, সেইখানে ওরা প্রথমে লাঠিচার্জ করে, কিন্তু লাঠিচার্জ পারে নাই, পরে গুলি চালাতে শুরু করে। আর ওই জঙ্গল সাঁওতালের নেতৃত্বে, কানু সান্যাল তো বাঙালি মানুষ, তার তীর ধনুক অভ্যস্ত কম, কিন্তু জঙ্গল সাঁওতাল তো সাঁওতাল মানুষ, তীর ধনুক চালাতে জানে, তিনি নেতৃত্ব দেয় এবং সোনাম ওয়াংদি সেখানে কৃষকদের হাতে নিহত হয়। আচ্ছা, এর পরের ঘটনাটা কি হলো? সেই পশ্চিমবাংলা মন্ত্রিসভা, যেই মন্ত্রিসভায় জ্যোতি বসুর মতন ভাগা কমিউনিস্ট রয়েছে, যেই মন্ত্রিসভা হরেকৃষ্ণ কোনার রয়েছে, যেই মন্ত্রিসভায় বিনয় চৌধুরীর মতো ভাগা কমিউনিস্ট রয়েছে, যেই মন্ত্রিসভায় সিপিআই এর পরবর্তী সময় পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদক হয়েছিলেন বিশ্বনাথ মুখার্জি, তিনি রয়েছে, তারা কোন দিকে গেল? তাদের যাওয়ার কথা তো কৃষকদের সঙ্গে, তারা গেল ওই যে পুলিশ মেরেছে তাকে একটা গুরুতর অপরাধ, অতএব তারা ওই মহাজন যোদ্ধার চা বাগানের মালিকদের পক্ষে। সেই জন্য আমি বলছি যে পরিষ্কার ভাবেই কৃষক আন্দোলন একটি সত্যিকারের কৃষক আন্দোলন, এই কারণে যে যখন শোষক শ্রেণী কাউকে তাদের শত্রু মনে করে সেই হচ্ছে সঠিক, আর শোষক শ্রেণী যদি কাউকে বন্ধু মনে করে সে সঠিক হতে পারে না। আমার শত্রু যখন আমাকে আক্রমণ করে
তখন এই শত্রু এটা ভালো কাজ, তার পক্ষে এটা ভালো কাজ হয়েছে, কিন্তু আমার জন্য ভালো নয়। তো যাকে, তো যে কথা বলছিলাম, তো এই সময় হরেকৃষ্ণ কুমার একেবারে সদল বলে নকশালবাড়ি গেলেন। গিয়ে তিনি কি করলেন, ওই জমি ফেরত দেওয়ার চিন্তা করলেন, বোঝাতে চেষ্টা করলেন। চারু মজুমদারের সঙ্গে বসলেন। চারু মজুমদার বললেন যে না, এটা আমার ক্ষমতার বাইরে, এটা করা যাবে না। তারপরে অবশ্য তখন কয়েক মাস পরেই চারু মজুমদার প্রাদেশিক কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছিলেন। তো তারপরে এই অবস্থা চললো। চারু মজুমদারের প্রধান তত্ত্ব ছিল এই, যে একটা স্ফুলিঙ্গ জ্বালিয়ে দাও। এই স্ফুলিঙ্গের পরে আস্তে আস্তে দাবানল সৃষ্টি হবে। যে কৃষক বিদ্রোহের স্ফুলিঙ্গ এক জায়গায় জ্বালিয়ে দিলাম ইয়েতে, নকশালবাড়িতে, সেটা এখন সারা ভারতকে জ্বালিয়ে দেবে। এইটাই ছিল বাস্তবতা, মানে তার কথার মূল বস্তু। কৃষক সংগ্রাম আগে প্রজ্বলিত করো, এই প্রজ্বলনের আগুনে সমস্ত ভারতবর্ষ জ্বলে উঠবে, এমনটাই উঠেছিল। তাহলে তৎকালীন সময়ে সমস্ত ঘটনা ঘটছিল সেই দার্জিলিং জেলা, হ্যাঁ, ওই ঘটনাটা সেটা দার্জিলিং জেলায়, দুটো উপজেলায়, এবং যেহেতু এটা নকশালবাড়িতে ঘটেছিল মূলত, সেহেতু এই আন্দোলনটা নকশাল আন্দোলন নামে খ্যাত হয়ে যায়। খড়িবাড়িটা কোথায়? খড়িবাড়ি নকশালবাড়ির পাশের একটা উপজেলা। তাহলে জেলা একটাই? জেলা একটা। বেশ। জেলা দার্জিলিং, মহকুমা শিলিগুড়ি। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে যাই। তো তৎকালীন সময় 1966 সালের পরবর্তী সময়, তো কলকাতার বিশেষ করে যে আধুনিক সমাজ, সেই আধুনিক সমাজের যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল, তরুণ তরুণী, যুবক যুবতী যারা ছিল, তাদের ভিতরে এই নকশালবাড়ি আন্দোলনের প্রভাব কেমন ছিল, বা তারা কি দৃষ্টিতে দেখত? অত্যন্ত ব্যাপক প্রভাব ছিল। কি কারণে বলছি, কলকাতা বা পশ্চিম বাংলা সবসময় বামপন্থী অধ্যুষিত একটি রাজ্য। এখন তারা বামপন্থীদের জয়টা অন্তত অন্তরে লালন করত, যারা জয়ী হোক। সেই জন্য যখন দেখলো যে চারু মজুমদারের নেতৃত্বে এই সংগ্রাম শুরু হয়ে গেছে, তখন তারা সমর্থন করলো। আর যেটা তুমি বললে, যুবক যুবতী, তরুণ তরুণী, এরা তো ব্যাপক। প্রেসিডেন্সি কলেজ হচ্ছে পশ্চিমবাংলার সবচেয়ে নাম করা কলেজ। সেই কলেজের ছাত্ররা ব্যাপকভাবে এই আন্দোলনে যোগ দিল। আর যে কলকাতার যে বড় বড় কলেজগুলো আমি নাম করে বলছি, প্রেসিডেন্সি কলেজ, বঙ্গবাসী কলেজ, সুরেন্দ্রনাথ কলেজ, স্কটিশ চার্চ কলেজ, পার্টিকুলারলি আশুতোষ কলেজ, পার্টিকুলারলি এই কলেজগুলোর ছাত্রছাত্রীরা একেবারে ব্যাপকভাবে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়লো। সারা কলকাতায় তোলপাড় করে শুরু হয়ে গেল যে সারা ভারত, সারা বাঙাল, হো নকশাল, হো নকশাল, এই স্লোগানে মুখরিত হয়ে গেছিল সারা কলকাতা। এবং এই আন্দোলনের ছাত্রদের মূল নেতৃত্বে ছিলেন ওই প্রেসিডেন্সি কলেজের কয়েকজনের নাম উল্লেখ না করলেই হয়, তারা অমর, চির অমর, কমরেড অসীম চ্যাটার্জি, কমরেড রণবীর সমাদ্দার, কমরেড অমর সান্যাল, আরো অনেকে। তবে এই তিনজনের নাম আমি বিশেষ করে বললাম। এই তিনজনের সঙ্গে আমি বিশেষভাবে পরিচিত ছিলাম। তারা আমার বন্ধু ছিল। আমার বন্ধু ছিল মানে যে আমার জন্য তারা না, তাদের জন্য আমি উৎসাহিত হয়েছি তাদেরকে দেখে। আমি অকপটে স্বীকার করছি তাদের দ্বারা। কারণ কেন, ওই রণবীর সমাদ্দার, অমর সান্যাল, এরা অতি মেধাবী বললে ভুল হবে, শুধু মেধাবী না, অতি মেধাবী ছাত্র ছিল। এরা যখন এটাতে গেছে, তখন আমি আরো মনের জোরটা আমার বেড়ে গিয়েছে, যেন আমি তো ঠিক লাইনে আছি, সঠিক পথে গেছি। তো পার্শ্বদ দাশগুপ্ত ছিল স্কটিশ চার্চ কলেজের ছাত্র নেতা। তার বড় ভাই, নামটা মনে হয় কোন একজন দাশগুপ্ত, সিপিআইএম এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য ছিলেন। কিন্তু বাসব দাশগুপ্ত আমাদের সঙ্গে ওই নকশালাইট ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন। অনেক ঘটনা ঘটে গেছে। বিপ্লব হালিম, এই নামটি না স্মরণ করলেই নয়। বিপ্লব হালিম ছিলেন কমরেড আব্দুল হালিমের ছেলে। আর কমরেড আব্দুল হালিমকে কমরেড মুজাফফর আহমেদের সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি হচ্ছেন কমরেড আব্দুল হালিম। এই নামটিও একই সঙ্গে মুজাফফর আহমেদের সঙ্গে স্মরণ করা উচিত। এবং আমি গর্বিত যে ওই মুজাফফর আহমেদের সঙ্গে 2 দিন আমার সাক্ষাৎ হয়েছিল, এবং সেইটাই বিপ্লব হালিমের সৌজন্যে। কারণ ওনার অনেক বয়স হয়ে গিয়েছিল, দীর্ঘদিনের রাজনীতি করা, শ্রমিক অঞ্চলে রাজনীতি করা মানুষ, কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করার অন্যতম প্রতিষ্ঠাতা কমরেড মুজাফফর আহমেদ। এবং এটা আপনাদের জানা উচিত, আমি একটু জানিয়ে দিই,
কমরেড মুজাফফর আহমেদ কিন্তু কাকাবাবু বলে পার্টিতে অধিকতর পরিচিত ছিলেন, কিন্তু অনলি দিস বিপ্লব হালিম তাকে কাকাবাবু বলতেন না, বলতো জেঠু। তার কারণ হচ্ছে যেহেতু বিপ্লব হালিমের বাবা আব্দুল হালিম তার অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ, আর বয়সে মুজাফফর আহমেদ কিছু কয়েক বছর একটু বড়ই, অতএব তাকে জেঠু বলতেন। আর সবাই পার্টির ভেতরে কাকাবাবু ছাড়া কেউ কমরেডও বলতেন না, কাকাবাবু। তো আমাকে 2 দিন নিয়ে গিয়েছিল কাকাবাবুর কাছে, আমি এই জন্য গর্বিত যে মুজাফফর আহমেদের সান্নিধ্য লাভ করেছি। তো এখানে মুজাফফর আহমেদের ইতিহাস শুধু এইটুকুই বলা যথেষ্ট যে ভারতের কমিউনিস্ট আন্দোলনের সূত্রপাত যারা ঘটিয়েছেন তাদের মধ্যে অন্যতম প্রধান ব্যক্তি হচ্ছেন কমরেড মুজাফফর আহমেদ কাকাবাবু, আর তার সহচর ছিলেন আব্দুল হালিম, আর সেই আব্দুল হালিমের ছিল হচ্ছে বিপ্লব হালিম। তো বিপ্লব হালিমও ওই আমাদের মানে নকশালাইট মুভমেন্টের প্রতি অনুগত ছিলেন। কিন্তু অথচ দেখুন একটা জিনিস, আব্দুল হালিম কিন্তু সিপিআইএম, কিন্তু তার ছেলে আমাদের সঙ্গে। হ্যাঁ, একই সঙ্গে আমি আব্দুল আপনি তখন বঙ্গবাসী কলেজে নির্বাচিত জিএস। হ্যাঁ, আমি 66-67 সেশনে ওই বঙ্গবাসী কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক। এবং এটা আমার একটা আনন্দের বিষয় বা গর্বের বিষয় বললেও বলে ভুল হবে না, কারণ বঙ্গবাসী কলেজের ইতিহাসে বামপন্থীরা এত প্রভাব কলকাতায় থাকলো বঙ্গবাসী কলেজের ইতিহাসে, আর এর আগে বামপন্থীরা ছাত্র সংসদ নেতৃত্ব দিতে পারে নাই, বাট আমি দিয়েছি, এটা একান্ত সত্য কথা, জোর গলায় বলছি। হ্যাঁ, এই 66-67 ইতিহাস খুঁজে দেখলে পাওয়া যাবে। এবং আমার প্রধান বন্ধু ছিলেন বিপ্লব হালিম, এখন উনি রিসেন্টলি বছর খানেক আগে তিনি মারা গেছেন। বিপ্লব প্রেসিডেন্সি কলেজকে কেন্দ্র করে ছাত্রদের মধ্যে যে না, এটা কোনো সাংগঠনিক রূপ দেওয়া যায়নি। সেই এই প্রেসিডেন্সি কলেজ ছিল ছাত্র ফেডারেশনের, যে নকশালপন্থী ছাত্র ফেডারেশনের যে ছাত্র সংগঠন, তাদের কেন্দ্র ছিল এই প্রেসিডেন্সি কলেজ। আপনার চিন্তা করুন, হোয়াট ইজ প্রেসিডেন্সি কলেজ? কোন সাধারণ ছাত্র ছাত্রীদের পক্ষে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হওয়াটা দুঃসাধ্য কঠিন ব্যাপার ছিল। সেই জায়গায় ছিল নকশালপন্থীদের। নকশালপন্থী মানে কি অনেকে বুঝেই না। নকশালপন্থী মানে হচ্ছে যে আমরা শোষক শ্রেণীকে উচ্ছেদ করবো বল প্রয়োগের মাধ্যমে, দ্যাট ইজ মার্ক্সবাদ। অতএব প্রকৃত অর্থে মার্ক্সবাদী লেনিনবাদী হচ্ছে এই চারু মজুমদারের যারা অনুসারী তারা, এটা আমরা বিশ্বাস করতাম। এরপরের যে ঘটনা অতি দ্রুত সেটা পশ্চিমবাংলায় আন্দোলনের ছড়িয়ে পড়লো। সে পশ্চিমবাংলার মধ্যে জঙ্গলমহল বলে খ্যাত কয়টা এলাকা জেলা, সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, তারপরে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া। এই 4টি জেলা পশ্চিমবাংলার জঙ্গলমহল বলে পরিচিত। এই 4টি জায়গাতেই ব্যাপকভাবে জঙ্গি কৃষক সংগঠন তৈরি হতে লাগলো। এই ক্ষেত্রে আরেকটা কথা বলতে হয় যে তখন চারু মজুমদারের একটা অসাধারণ একটা লিফলেট দিলেন, সেটা হচ্ছে কৃষকদেরকে ভালোবাসতে হলে, কৃষকদেরকে যদি আন্দোলন সংগঠন করতে হয় তাহলে কৃষকদের সঙ্গে থাকতে হবে। ওই কলকাতায় বসে বসে হঠাৎ করে মাসে 2-3 দিন গিয়ে বা মাসে কয়েকদিনের জন্য গিয়ে কৃষক এলাকা ঘুরে আসলে বেরিয়ে আসলে এইটা এরকম ভাবে কৃষক আন্দোলন হয় না। কৃষক এলাকায় যেতে হবে, তাদের সঙ্গে থাকতে হবে, খেতে হবে, তাদের সুখ দুঃখ বুঝতে হবে, আর যদি সম্ভব হয় তারা যেভাবে কাজ করে খেতে খামারে সেই কাজের মধ্যে তাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাবে। এই বিশ্বাসে হওয়ার পরে আমাদের কলকাতার থেকে মূলত অসীম চাঁদের প্রেসিডেন্সি কলেজের ছাত্র নেতা। আর এই ক্ষেত্রে আরেকটা কথা বলতে হয়, তৎকালীন সময় দক্ষিণ দেশ নামে আরেকটা গ্রুপ ছিল, সেটাও কমিউনিস্ট বিপ্লবীদের কোঅর্ডিনেশন কমিটি, তার মধ্যে এই দক্ষিণ দেশ গ্রুপটাও ছিল। তারাও একই লাইনে বিশ্বাস করত, ঠিক চারু মজুমদারের নেতৃত্বে নয়। দক্ষিণ দেশের নেতৃত্ব ছিল কমরেড সুশীল রায়। তিনিও বিশেষ করে জঙ্গলমহলে, অর্থাৎ যেটা এখন বর্তমানে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, সেইখানে ভালো ভালো ছাত্রদেরকে রিক্রুট করে ওই এলাকায়, কৃষকদের এলাকায় পাঠানো হতো। একটা জানার বিষয় স্যার, তাহলে এই মেধাবী ছাত্ররা কৃষক আন্দোলনে যুক্ত হবে, তাহলে কৃষকদের যে জীবন সেটা তারা ধারণ করলো, নিজের ভিতরে লালন করলো,
তাহলে উদ্দেশ্য কি তারা নিজেরা কৃষক হয়ে যাবে নাকি কৃষকের জীবনকে পরিবর্তন করবে, কোনটা? তারা কৃষকদের জীবন, যার জীবন না, চিন্তাধারাটাকে পরিবর্তন করবে। হ্যাঁ, যে ওই কৃষকরা তো ভাবছে কি, কৃষক আর শ্রমিকের মধ্যে একটু পার্থক্য আছে। কৃষকদের ভাবনা চিন্তা সবসময় যে একটু পিছিয়ে শ্রমিকদের চেয়ে। কিরকম? এই জমিটা যদি আমার হতো, হ্যাঁ, এটা কিন্তু তাদের সর্বক্ষণের চিন্তা। তো ওইখানে কৃষকদের সঙ্গে থেকে তারপরে কৃষকরা যখন বিশ্বাস করবে যে না, সত্যি এই লোক, আমার এই কমরেড আমাদেরকে একটা পরিবর্তিত শাসন ব্যবস্থায় নিতে চায়, তখনই তারা তাকে বিশ্বাস করবে এবং তার নেতৃত্ব মেনে নেবে। মানে পরিবর্তিত জীবন, সামনে যে অগ্রগামী জীবন, সেরকম। আচ্ছা, ওনার কারাবরণের একটা ইতিহাস আছে। হ্যাঁ, আমি বলছি, আমার কারাবরণের ইতিহাসটা 68-তে গ্রাজুয়েশন লাভ করি। তারপরে আমাকে এই বীরভূমের কৃষক নেতা কমরেড কিষাণ চ্যাটার্জি, তিনি এই নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের ফার্স্ট ক্লাস ফার্স্ট একজন ছাত্র, ওই তার নেতৃত্বে আমাদেরকে আগে পাঠানো হলো তার বাড়িতে। সেইখান থেকে কিষাণজি না, ওই কিষাণজি নয়। আচ্ছা, ওই কিষাণজি না, পরবর্তী সময়ের যে বিখ্যাত কৃষক নেতা সশস্ত্র আন্দোলনের ওই কিষাণজি না। তবে তিনিও খুব বড় কৃষক নেতা ছিলেন, মধ্যবিত্ত পরিবারের লোক। তো তার এখানে আমরা গিয়ে উঠি, কলকাতার থেকে 4-5 জন। তার ভাই, ছোট ভাইকে ক্ষিতীশ চ্যাটার্জি, সে আমাদের সঙ্গে যুক্ত। দেখো পরিবারটা কি অদ্ভুত পরিবার, অথচ সেই পরিবারটি কিরকম ব্যাপার, একই পরিবারের 2 ভাই চলে গেল, না মারা যায়নি, চলে গেল এই লাইনে। আরেক ভাই হচ্ছে ক্ষিতীশ চ্যাটার্জি, সে হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্স এর ফার্স্ট ক্লাস ফার্স্ট। আচ্ছা, তো ওই বাড়িতে গিয়ে উঠি যে আমাদেরকে কোন এলাকায় পাঠাবেন, যেখানে হোক। আমি নিজে আমি বললাম কিষণদাকে, তো দাঁড়ান, আমাকে একটু কয়েকটা দিন সময় দিন, থাকেন। পরে ওই ওর এই বীরভূমে, কিন্তু বীরভূম যে জেলা বাংলাদেশে বা পশ্চিমবাংলায় পড়েছে, ওইটার 3 ভাগের 1 ভাগ লোক তো আদিবাসী হবেই। আজ সে তাদের সঙ্গে কিষাণদার ভালো যোগাযোগ, সেই তার যোগাযোগের মাধ্যমে বর্তমান ঝাড়খণ্ড, আগেকার বিহারের সাঁওতাল পরগনা জেলায় যোগাযোগ করলো, করে সেইখানে আমাকে পাঠিয়ে দেয়। হ্যাঁ, একেবারে একা গেলাম। 68 শেষ, 69 প্রথম। আচ্ছা, তারপরে কি হলো, সেখানে আমাকে পাঠিয়ে দেওয়া হলো। এর আগে আমি কিষাণ চ্যাটার্জিকে নিয়ে, সঙ্গে অজয় মজুমদার বলে আরেকজন ছাত্র ছিল, আমরা ওই এলাকা ঘুরি, আগে এলাকাটা একটু দেখেন, বুঝেন কি অদ্ভুত সমাজ ব্যবস্থা, কোথায় পড়েছিল, এদিকে কোনো লক্ষ্যই ছিল না। এই ক্ষেত্রে আমি বিহারের, এটা তো তখন বিহারের অন্তর্ভুক্ত ওই সাঁওতাল পরগনা, বর্তমানে ঝাড়খণ্ড রাজ্য। তো সেইটার কথা আমি এই কারণে বলছি, বিহারে যে কি একটা অদ্ভুত সমাজ ব্যবস্থা, পশ্চিমবাংলায় বীরভূমেও তাই, অতটা না। সেটা হচ্ছে বর্ণভেদ একেবারে তীব্রতর। আমি কিষাণদাস, অজয়, আরেকজন সাঁওতাল কমরেড আমাদের সঙ্গে, আরেকজন নিম্ন বর্ণের কমরেড, আমরা 5 জন যাচ্ছিলাম যে আমরা যেখানে রাত হয় এখানেই থাকবো, তাদের সঙ্গে খাতির জমাবো, তাদেরকে জানবো, পরবর্তী সময় পাঠানোর ব্যবস্থা করা হবে। একটা অদ্ভুত ব্যাপার, আমরা সঙ্গে কিন্তু গামছায় বেঁধে মুড়ি, চিরা আর গুড় নিয়ে গেছিলাম। তো এক বাড়িতে উঠলাম, তারা বেশ সুন্দরভাবে আমাদের থাকতে দিয়ে বসতে দিল বারান্দায়। হঠাৎ, এখন মুড়ি চিরা খেলে তো জল লাগবে, ইদার আছে একটা। আমরা বললাম যে এখন তো আমরা একটু জল দরকার, কোথায় আচ্ছা আসেন ইদারের পরে। সে আমাদেরকে ইদারে ধরতে দেবে না। সে কি করবে, আমাদেরকে বলছে আপনারা এটা ধরেন, মানে ঘটিতে আমরা জল দিচ্ছি। কারণ এই ঘটিটাতে দিয়ে যে আমরা জল খাবো, এবং আমরা একজন তো সাঁওতাল চিনে গেছে, হয়তো বুঝতেই পারছে যারা কি হবে। তার মধ্যে কিষাণ চ্যাটার্জি তো একেবারে উচ্চ বর্ণের ব্রাহ্মণ, সে যদি এই সময় পৈতাটা বের করে বলতো, কিন্তু কিষাণ চ্যাটার্জি অন্য ধাঁচের লোক, সে কোনো ক্ষেত্রে আপোষ করতে রাজি না, যে ওই পৈতা দেখায় প্রমাণ করতে হবে ব্রাহ্মণ। যার ফলে আমরা কিন্তু ওইভাবে জল খেলাম। এত বড় মারাত্মক মানে বর্ণ বৈষম্য এখানে। আর এই বর্ণ বৈষম্যের সুযোগেই শাসক শ্রেণী আরো তাদেরকে, মানে তাদের উপরে জুলুম নিপীড়ন করতে পেরেছে। এইটা হচ্ছে হিন্দু সমাজের যে বর্ণ বৈষম্য, তার কুফল আমরা প্রত্যক্ষভাবে দেখেছি।
এই এই দেশে ছিল অত তীব্র না, কিন্তু ওইখানে যে বিহার অঞ্চলে যে কত তীব্র, এটা আরো অনেক উদাহরণ দেওয়া যায়, সে পরের ঘটনা। আমি ছোটখাটো ঘটনায় 2-3 বার আটক হয়েছে। একটা হচ্ছে প্রেসিডেন্সি কলেজের সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটা মারামারি হয়। অবশ্যই এটা ছাত্র মারামারি না, ওই প্রেসিডেন্সি কলেজ তো আমাদের নকশালাইট ছাত্র, আর ওরা কলকাতা বিশ্ববিদ্যালয় এলাকায়, তো যদিও আমাদের প্রভাব বেশি, কিন্তু যেই দিন মারামারিটা হয় সেই দিন সংখ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে ওরা বেশি ছিল, আর প্রেসিডেন্সি কলেজে সবসময় আমরা বেশি। ওটা বলা অপেক্ষা রাখে না, কারো ক্ষমতাই নেই প্রেসিডেন্সি কলেজে কখনো গিয়ে কিছু করবে। তো হঠাৎ করেই দুই গ্রুপের মধ্যে মারামারি হয়ে গেল, প্রেসিডেন্সি কলেজ ভার্সেস, এটাকে খুব সুন্দরভাবে সিপিআইএম, আমি কিন্তু ডাইরেক্ট সিপিআইএম এখন বলছি, এছাড়া ওই আর ছাত্রদের মধ্যে আর কারোর কোনো প্রভাব ছিল না, হয় নকশালাইট নয় সিপিএম। তো তারপরে সেখানে একটা দারুণ মারামারি হয়। তো পুলিশ আসার পরে আমাদেরকে অসীম চ্যাটার্জি আগেই বলছিল, অসীম চ্যাটার্জিকে আমরা ঠাট্টা করে কাকা বলতাম, সেটা অন্য একটা কারণ আছে। কাকা আমাদের বলছিল যে তোরা একটু কলেজ ছেড়ে চলে যা, পুলিশ ঢুকবে কিন্তু। আর দেখ, আমরা মাত্র 2-3 জন আছি, আমরা এখানে লোকায় থাকতে পারবো, চলে যাবো ল্যাবরেটরিতে গিয়ে থাকবো, মনে করবে এরা গবেষণা ল্যাবরেটরিতে রিসার্চ কাজ করছে ছাত্র। আমরা ওখানে গেলাম, পুলিশ যে এটা দেখে ফেলছে যে আমরা ঢুকলাম ল্যাবরেটরিতে, এইটা দেখে ওরা ল্যাবরেটরিতেও গিয়ে উপস্থিত হইল। আমাদের দেখে বুঝতে পারছে যারা প্রেসিডেন্সি কলেজের ছাত্র না, এই সঙ্গে সঙ্গে আমাদেরকে নিয়ে আসলো। এই নিয়ে আসার পরে ইয়েতে নিয়ে গেল বনশাল কোর্টে, জামিন দেয় নাই, কলকাতা পুলিশের হেডকোয়ার্টার, নামটা এখন আমার এই মুহূর্তে মনে হচ্ছে না। তো সেখানে নিয়ে গেল, ওইখানে আমরা আটক ছিলাম প্রায় 1 মাস বা 1 মাসের থেকে কয়েকদিন কম হবে, ওই জাস্ট বিচারাধীন কয়েদি, কিন্তু কোনো বিচারও নাই, খালি কোর্টে নেয় আর আনে। শেষ পর্যন্ত জামিন হলো, সে জামিন কিন্তু এখন আছে, আগে যেহেতু ওই নাই। তারপরের ঘটনা এই একবার গেল, আরেকবার ভাড়া বাড়িয়ে ফেলছিল বাসের, এইটার বিরুদ্ধে প্রেসিডেন্সি কলেজের ছাত্রদের নেতৃত্বে কলেজ স্ট্রিট এলাকায় বিরাট একটা আন্দোলন হয়। আমি বাসার গলিতে ঢুকবার মুহূর্তেই দেখলাম কয়েকজন সামনে চলে গেল, পিছনে কয়েকজন, তখন আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। আমি বুঝে গেছি, চলে গেলাম, ব্যাস। এইটা হাজতে রাখলো, এটা হাজতে না, একদম বাজে ব্যাপার। থানা হাজতে 2-3টা থানা মিলে কেস দিল 3টা থানায়, একটা পার্টিকুলার নামটা বলছি, জোড়াসাঁকো থানা, তারপরে ওই মুচিপাড়া থানা, জোড়াসাঁকো থানা, আরেকটা কি থানা মনে নেই, 3 থানা মিলে আমাদেরকে ঘোরায় ঘোরায় রাখলো 14-15 দিন। তারপরে যথারীতি বংশাল করতে জামিন পাইলাম। এটা খুব ধর্তব্য না, এটা হইতেই পারে। এরপরে যেটা খুব ইম্পর্টেন্ট ঘটনা, কলকাতায় যে আমাদের কত বড় প্রভাব ছিল, কতটুকুন প্রভাব ছিল, তার দৃষ্টান্ত হচ্ছে এটা। আপনাদের বলতে নকশালপন্থী? হ্যাঁ, নকশালপন্থী যে কত বড় প্রভাব ছিল সেটা বলছি। তখন হঠাৎ করে সে জানতে পারলাম যে রবার্ট ম্যাকনামারা, বিশ্ব ব্যাংকের চেয়ারম্যান, যিনি আবার এক সময় কুখ্যাত এই ভিয়েতনামের যে বম্বিং এর সময় তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী, তার নির্দেশে ভিয়েতনামে একের পর এক বম্বিং হয়েছে। ভিয়েতনামের ক্ষেত্রে একটা জিনিস জেনে রাখো, এমন কোন মারণাস্ত্র নেই অ্যাটম ছাড়া যেটা ভিয়েতনামের মুক্তিকামী জনগণের উপরে প্রয়োগ করা হয়নি, কার্পেটিং বোম সহ। একটা বোমা প্রয়োগ করেছিল নাপাম বোমা, কারণ এরা জঙ্গলকে শেল্টার করে বেশি, জঙ্গলে বোমাটা ছুড়লে শুধু পাতাগুলো পড়বে, গাছ দাঁড়িয়ে থাকবে, আর পাতা পড়ে গাছ দাঁড়িয়ে থাকলে তারা বনে আশ্রয় নেবে কি করে। এই জন্য নাপাম বোমা সব জায়গায়, রাস্তা দিয়ে মারলে ওই জনগণ মারা যাবে কিন্তু বিল্ডিং এর কিছু হবে না, এটাকে বলা হয় নাপাম বোমা। তাও প্রয়োগ করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আমেরিকাকে অত্যন্ত লজ্জাকর ভাবে ভিয়েতনাম থেকে সরতে হয়েছে। এইটার থেকে একটা শিক্ষা, যে জনগণকে যদি উজ্জীবিত করা যায় তাহলে সে কোনো আন্দোলনই ব্যর্থ হয় না, কোনো সংগ্রামই ব্যর্থ না। এটা হচ্ছে ভিয়েতনামের সংগ্রাম। আচ্ছা, তারপর সেই ম্যাকনামারা আসবে, তো এইটাতে আমরা কোনো নিজেদের মধ্যে বসে যে মিটিং করে সিদ্ধান্ত নেব, সেই সুযোগটা পাচ্ছিলাম না, পাইনি। আমরা জাস্ট কলেজ স্কোয়ার, এখন আমার স্পষ্ট মনে আছে কলেজ স্কোয়ারের কোন জায়গায়, আমরা বোধহয় 7 জন কি 8 জন ছিলাম,
এবং ঘটনাচক্রে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শরদিন্দু উপাধিটা এই মুহূর্তে আমার মনে হচ্ছে না, তারপরে বললাম স্কটিশ চার্চ কলেজের বাসব দাশগুপ্ত, তারপর ওই সিটি কলেজের বিপ্লব হালিম, এরকম আমরা 7-8 জন ছিলাম। আমরা সিদ্ধান্ত নিলাম যে ম্যাকনামারাকে কোনো অবস্থাতেই আমরা কলকাতায় নামতে দেব না। কত সালে? এটা হলো 1968 সালের কথা। 68 সালে কোনো অবস্থাতেই নামতে দেব না। আচ্ছা, তো এই বলে আমরা যে যার মতো, কিন্তু সবাইকে বলে দিলাম যে কালকে কিন্তু রাতে বাসায় থাকবে না, কারণ পরশুদিন সে আসবে, ন্যাচারালি রেডটা করবে কালকে। কিন্তু এরা যে আমাদের চেয়ে একটু বাড়তি চিন্তা পুলিশ করে ফেললো, এটা বুঝতে পারিনি। ওই দিনই করেছে। বিপ্লব হালিম সে একটু খাইয়ে লোক ছিল, মানে বেশ পরিমাণে বেশি না, ওই জিলিপির প্রতি তার খুব ইয়ে ছিল। বিপ্লব হালিম ওই কলেজ স্ট্রিট মার্কেটের পাশে একটা প্রখ্যাত জিলাপির দোকান, শুধু জিলাপি বিক্রি করত। সে রাস্তায় দাঁড়িয়ে জিলাপি খাচ্ছে আমাদের মিটিং এর পরে যা শুনলাম ওর কাছ থেকে, জিলাপি খাচ্ছে, হঠাৎ করে দেখলো সে ঘাড়াল এবং সব সিভিল ড্রেস। তো বলছে, বিপ্লব বাবু আপনাকে তো যেতে হবে আমাদের সাথে। বিপ্লব চারদিকে চেয়েই বুঝলো যে সে ধরা পড়ে গেছে। আর চলুন, কোথায় যেতে হবে? সেখান থেকে তাকে নিয়ে গেল একদম ডিএসবি অফিসের লর্ড সিনহা রোড। লর্ড সিনহা রোড হচ্ছে একটা অত্যন্ত অভিজাত এলাকা, সেইখানে কলকাতার ডিএসবি অফিস, সেখানে নিয়ে গেল। আর আমার বাড়িতে গিয়ে বসলো ঠিক রাত 2টোর সময়। 2টোর সময় গিয়ে নক করছে। তো আমি জিজ্ঞেস করলাম যে কে? বলছে আপনি কে? আমি এসে দিয়ে বললাম আপনাকে তো জেনিয়ে আসছেন, বুঝতে পারছি। আমি তপন কুমার, কুমার তো ব্যবহার করতাম, এখন করি না, তপন কুমার শাহ চৌধুরী। আমরা তো আপনাকেই চাই। সে আপনারা অ্যাডভান্স চলে আসলেন, আমাদের তো ধারণা ছিল কালকে আসবেন। আমার বড় ভাই সামনে, বড় ভাইকে কলকাতার বিখ্যাত স্কটিশ চার্চ কলেজের অধ্যাপক ছিলেন। তো ঠিক আছে আসছি, রেডি হয়ে আসতে হবে, হ্যাঁ একটু প্যান্ট শার্ট পরে আসলেই ভালো হয়। বাস চলে গেলাম। তো সে আমাদেরকে নিয়ে গেল লর্ড সিনহার ডিএসপি অফিসে। খুব ভালোভাবে, খুবই ভালোভাবে নিয়ে গেল, সম্মান সহকারে। নেওয়ার পরে সেখানে বিপ্লব হালিমকে পাইলাম, তারপরে স্কটিশের কাকে বাসব দাশগুপ্তকে পেলাম, এরকম 5-6 জনকে পাইলাম। এরপরের দিন যথারীতি দমদম সেন্ট্রাল জেলে নিয়ে গেল, একেবারে সেই ফার্স্ট ক্লাস প্রিজনার। কারণ এটা তো ফার্স্ট ক্লাস হিসাবে, এটা তো একেবারেই, এর আগে রাজনৈতিক আমাদের উপর, পুলিশের উপর নির্দেশ ছিল যে তাদেরকে পলিটিক্যাল ট্রিটমেন্ট করা যাবে না, তাদেরকে, এরা যেহেতু ভাঙচুর করে অতএব তাদেরকে সন্ত্রাস হিসেবে ট্রিট করবে, একটা পরিষ্কার নির্দেশ ছিল। তো আমরা সেইভাবে ট্রিট হতাম এই যে আগের 2বার। কিন্তু এইবার কিন্তু একেবারে রাজকীয় ট্রিটমেন্ট, রাজবন্দি। তারপরে আমরা কোনো এতে কোনো আপিলের সুযোগ নেই, কিছুই নেই। তো 40 দিনের দিন, 39-এর দিন বললো আপনারা আমাদেরকে খবর দিল যে আপনারা আগামীকালকে ছুটি পেয়ে যাবেন। চমৎকার। এর মধ্যে আমাদের একজন গরিব কৃষক ছিল, কৃষক অঞ্চলে, তাকে এই রাজবন্দি হিসাবে রাখছিল। সে আস্তে আস্তে বলছে আমাদেরকে বাবুই বলতো, কমরেড কম বলতো, যে এখানে তো ভালোই ছিল, দিয়ে কি খাবো, কেমনে চলবো? বললো এইটা এখানকার পার্টি ব্যবস্থা করবে, চিন্তার কোনো কারণ নেই। কারণ এখানে এত চমৎকার ভাবে রাখতো যে একজন শুধু আমাদের খাবার তৈরি করতো, আরেকজন ব্যস্ত, কাপড় চোপড় ধুইতে গেলে এটা দেওয়া, বারান্দায় রেখে দিলে নিয়ে যাবে, এরকম বেশ দারুণ সুবিধা আছে। কিন্তু কোনো নগদ টাকা আমাদেরকে দেবেন। আমরা এই যে খাই যদি টিফিন করার জন্য ডেইলি বাজেট হচ্ছে 5 টাকা, আর তখন 5 টাকা অনেক। এই টাকার উপরে আমরা স্লিপ দেবো যে এই জিনিস আমাদের চাই, এগুলি পাঠিয়ে দেবে। খুব ইন্টারেস্টিং একটা কথা না বলে পারছি না, জেনের বিচিত্র অভিজ্ঞতা। আমার ছোট বোন, 2 ছোট বোন, একজন নিজের বোন আর একজন কাকাতো বোন, এরা যখন দেখা করতে যায় তার আগের দিন, সপ্তাহে একদিন যাইতো, আমরা অর্ডার দিয়ে দিতাম কি লাগবে আমাদের। একটা ভালো পেন, ইনসান বলে একটা ভালো পেন, কলম ছিল, এটা 2টো, আরো এরকম কি কি। এরা এরা আসছে আমাদের সঙ্গে দেখা করতে, আর এদেরকে আমরা চাইলে বসে উল্টো প্রেজেন্ট করছি, গিফট দিচ্ছি, এরকম ভালোভাবে ছিলাম। তো যেই দিন আমাদেরকে রিলিজ করলো সেই দিন একটা ঘটনা ঘটলো। ঘটনা হচ্ছে যে টাকা কি করে নেওয়া যায়,
কারণ ওই যে বাকি টাকা ব্যালেন্স হয়েছে আমরা খাই নাই বা খরচ করি নাই, টাকা তো নিতে দেবে না। তখন যে আমাদের 1 কার্টুন করে সিগারেট লাগবে, হ্যাঁ, তো তাই নিয়ে আসছে। আসার সময় সিগারেট দিল। তা আমরা ওইখান থেকে কেউ কারোর বাড়ি যাইনি, সোজা কলকাতা ইউনিভার্সিটিতে চলে গেলাম। সেইখানে গিয়ে ওই কমরেডদের বললাম, এই যে সিগারেট আছে এগুলো বিক্রি করে টাকা জোগাড় করো, একটু খাওয়া দাওয়া করি। তো এরকম ভাবে এটা খুব মজার, এটা আমার জীবনের একটা দারুণ অভিজ্ঞতা, আর ভালো অভিজ্ঞতা জেলের। আর এরপরে আপনাদের নামে মামলা কি ছিল? ওইটা তো কোনো মামলা নাই, কোনো মামলা নেই না, ওটা কোনো মামলা না। বিশেষ ক্ষমতা আইন? হ্যাঁ, বিশেষ ক্ষমতা না, ওটা কোনো মামলা নেই। ওটা তখনও ওই ধারাটা আছে, ভারত রক্ষায় 65 যুদ্ধের সময় ভারত সরকার একটা আইন করেছিল যে বিনা বিচারে আটক রাখা যাবে যদি তাদেরকে মনে করে যে এরা দেশের বিরুদ্ধে কাজ করছে। হ্যাঁ, তো ভারত রক্ষা আইনও মূলত কমিউনিস্টদের বিরুদ্ধে এটা কাজে লেগেছে। তো এই ক্ষেত্রে ভারত রক্ষা আইন তখনও ছিল। পরবর্তী সময়ে, এটা আমি পরে বলতাম, যখন কেন্দ্রে কংগ্রেস সরকার পরাজিত হয়ে গেল 1977-এ, তারপরে নতুন সরকার এসে, অকংগ্রেসী সরকার এসে এই আইনটা তুলে দিল, ভারত রক্ষা আইন। এর আগে পর্যন্ত ভারত রক্ষা আইন ছিল, এটাতে কাউকে মানে রাখতে হতো না। আপনারা যখন জেলখানায় গেলেন তারপর কি জানলেন যে যিনি আসার কথা আমেরিকান মানুষ, তো তিনি কি আসতে পারলেন? হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের দারুণ আনন্দ দিয়েছে। বেশ। এই কলকাতা এয়ারপোর্টে নামার পরে যেতে পারেনি। তিনি কি ওয়ার্ল্ড ব্যাংকের গভর্নর ছিলেন? হ্যাঁ, বিশ্ব ব্যাংকের গভর্নর ছিলেন। যেতে পারেনি এটা রাজভবনে, ওই বাই রোডে যায়নি, হেলিকপ্টারে এয়ারপোর্টের থেকে রাজভবনে তাকে নেওয়া হয়েছে। মানে আমরা এতে কি যে, কারণ আমরা ভাবছিলাম যে এখন রাজভবন কোথায় ছিল? রাজভবন এখন ওই এতেই, ওই গঙ্গার পাড়ি। আর এয়ারপোর্ট তো এদিকে দমদম। তো রাজভবন মানে একসময় এটা বড়লাট ভবন ছিল। তারপরে যখন ভারত এক হয়ে গেল, মানে ভারতের রাজধানী স্থানান্তরিত হইল, স্থানান্তরিত হওয়ার আগে অবধি এইটাই ছিল বড়লাট ভবন। হ্যাঁ, আর তারপরে যখন এটা স্থানান্তরিত হয়ে গেল রাজধানী দিল্লিতে 1912-তে, তখন এটা ওই গভর্নর হাউস হয়ে গেল প্রত্যেক রাজ্যেই, মানে কলকাতায় বিশেষ করে, কারণ কলকাতা তো 1912-এর আগে ইংরেজদের রাজধানী ছিল কলকাতায়, ক্যাপিটাল সিটি। পরবর্তী সময়ে এটা দিল্লিতে হয়ে চলে গেল। তো যাই হোক, সেটা অন্য এক ইতিহাস। তো সে গভর্নর হাউসে এভাবে গেছে। আমরা তো, আমাদের অদ্ভুত ব্যাপার, ওই দমদম সেন্ট্রাল জেলে আমরা ছিলাম, সেইখানে মাইক লাগানো ছিল চারদিকে। ওই মাইকগুলিতে শুধু খবরটা আমরা শুনতে পারতাম, আর কিচ্ছু না। এই খবরে বলা হয়েছে যে আমাদের মহা অতিথি মানে রবার্ট ম্যাকনামারা এসছেন, তিনি হেলিকপ্টারে করে, ওইটা বলে নাই যে বিক্ষোভ ইত্যাদির কারণে, হেলিকপ্টারে চড়ে তিনি বঙ্গভবনে, রাজভবনে গিয়ে দেখা করেছেন ওই গভর্নরের সঙ্গে। এবং রাতে, পরের দিনের খবর, রাতে তিনি বস্তিতে বস্তিতে গিয়ে ওই বস্তিবাসীদের অবস্থা দেখেছেন। বেশ, তাহলে বিক্ষোভ যা হওয়ার, বিক্ষোভ চলছে। হ্যাঁ হ্যাঁ, বিক্ষোভ চলছে। এইটা দিয়ে আরো প্রমাণিত হয় যে আমাদের, অর্থাৎ নকশালাইট ছাত্র ছাত্রীদের প্রভাব যে জনগণের মধ্যে কত ব্যাপক ছিল, এইটাও তার একটা প্রমাণ। এই জন্যই বলছি যে তুমি আমার জেলের অভিজ্ঞতার কথা বলছিলে, তো আমার বিচিত্র জেলের অভিজ্ঞতা হইলো। একটা হাজতবাসের অভিজ্ঞতা, একটা এই অভিজ্ঞতা, এরপরে আরেকটা একেবারে শেষ মুহূর্তে বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ শুরু হয়ে যাচ্ছে অবস্থা, 25শে মার্চ আর 22শে মার্চ একটা ঘটনা ঘটলো আমার ক্ষেত্রে। সেটা হলো, আমরা ওই বেলগাছিয়ায় ওই মানে রেল লাইন 2 দিক দিয়ে গেছে, একটা হচ্ছে দমদম যাচ্ছে, আর একটা ওই দিক দিয়ে যাচ্ছে মালগাড়ি লাইন। এর মাঝখানে যে বস্তিটা, সেই বস্তির বাইরে আমরা বেঞ্চ পেতে বসে গল্প গুজব করছি দিনের বেলা। এটা কলকাতায় তখন হরহামেশা হইতো। নক্সালাইটদেরকে ধরার জন্য এরা ব্লক রেড করত। হ্যাঁ, এলাকা আর্মির দ্বারা, একদম আর্মির দ্বারা এলাকাটা ঘেরাও করে ফেলতো। তারপর পুলিশ ঘরে ঘরে গিয়ে ধরে আনতো, কোনো বাদ বিচার নাই, ইয়াং ছেলে পাইলেই ধরতো। আর তাদেরকে থানায় নিয়ে পরে আইডেন্টিফাই করতে চেষ্টা করতো, যদিও এটা কোনো ক্ষেত্রে হয় নাই, খুব কমই হয়েছে। তা আমরা 5-6 জন ছেলে ওখানে বসে গল্প গুজব করছি, হঠাৎ চেয়ে দেখি একেবারে সাডেন ঘটনা, একেবারে ওই বস্তিটা রেল লাইন ধরে ওই এলাকাটা আর্মি কর্ডন করা, বেরোনোর কোনো উপায় নেই।
তো কি আর করা যাবে, আমি আরেকজন হার্ড বোর্ড তৈরি করে, কারণ বললাম এই তো সেই ওই এলাকাটাই দমদম শিল্প এলাকা, এর মধ্যে এইটা হচ্ছে হার্ড বোর্ড কারখানা আর বস্তি। আমি কোন রকমে ওই হার্ড বোর্ডের যে গোডাউনটা ওইটা দিকে লুকাইলাম, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এটা কোনো একজন দেখে ফেলছে যে আমি ওই গোদামে যাচ্ছি। তারপরে ওই ইয়েরা আর্মি এসে সবাই খোঁজ করছে যে এখানে কি কেউ আসছিল বা ইত্যাদি। এর মধ্যে কেউ কোনো একজন বলে ফেলছে যে এই গোডাউনে একজন গেছে, তো গিয়ে আমাকে খুঁজে বের করে ফেলছে, নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওই সময় আমার নাম জানতে পারিনি, ওই এলাকায় আমি অপরিচিত লোক, নাম কেউ বলেও নাই আর জিজ্ঞাসা করে নাই। এটা একটা বড় ব্যাপার কলকাতা পুলিশের। তো তারপরে কি হলো, আমাকে নিয়ে গেল আর আমি ওই নামে বাসার ঠিকানা অন্য একটা দিলাম যাকে। তো তারপরে ওইটা আবার জেলে থার্ড ক্লাস প্রিজনার ছিলাম, একদম চোর ছেচরদের সঙ্গে একদম, থাকলেও একটু ভালো ব্যবহার পাইছি। আমরা যারা নকশালাইট বন্দী ছিলাম আমাদের জন্য একটা সেল আলাদা ছেড়ে দিছে। খুব ইন্টারেস্টিং ঘটনা। আমার ইমিডিয়েট যে বড় ভাই এখনো কলকাতায় আছে, সে আমার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কিছু নিয়ে গেছে উনি। তো একবার বললাম যে তাহলে আমাকে একটা দাবার বোর্ড কিনে দাও, নেক্সটে আসলে দাবা বোর্ড কিনে আসবে। সেই দাবা খেলাটা আমি জেলে বসে শিখি। তো আর পড়াশোনা রীতিমতো ক্লাস করা হইতো আমাদের। এইভাবে কিভাবে ক্লাস মানে হচ্ছে বই, প্রেসিডেন্সি কলেজের আজিজুল হক, যার উপরে আমাদের ছাত্রদের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতন যার উপরে হয়েছে সেটা হচ্ছে আজিজুল হক। এখন আছে ভদ্রলোক, হয় আমার সাথে বয়সে 4-5 বছর বড় হবে। তিনি আমাদের ক্লাস নিতেন, মার্ক্সবাদের উপরেই তিনি আমাদের ক্লাস নিতেন। এমন কোনো অত্যাচার নাই যেটা আজিজুল হকের উপরে করা হয় নাই। এখনো তিনি বয়স হয়েছে কিন্তু হাঁটতে একটু পারে, কিন্তু চরম নির্যাতন করা হয়েছে তার উপরে। এইভাবে ওইখানে কাটাইলাম 2 মাস 16 দিন ওই জেলে, একেবারে তৃতীয় মানে থার্ড ক্লাস প্রিজনার হিসাবে। আচ্ছা, তখন আপনার পরিবারের অবস্থা কি ছিল? আপনার পরিবার কোথায় ছিল? ও পরিবার বলতে আমার খুব মজার ঘটনা ঘটছে। ফ্যামিলি মেম্বার যারা আছে, বাবা কাকা? আমি তো থাকতাম আমার বড় ভাইয়ের সঙ্গে, বড় 2 ভাইয়ের সঙ্গে আর কাকার সঙ্গে। আর আমার বাবা মা তখন ছিলেন ইয়েতে বাংলাদেশে। কোথায়? ওই বাংলাদেশের গ্রামীণ মানে গ্রাম থেকে সরে, তখন তো বাংলাদেশের এই দিকটা যুদ্ধ শুরু হয়ে গেছে। কোথায় ছিল আপনার গ্রাম? আমার গ্রাম কিশোরগঞ্জ জেলার পাগুন্দিয়া থানার মঠকলা। বেশ। আচ্ছা, তাহলে বাংলাদেশের জন্মগ্রহণকারী মানুষেরাও, তরুণ, কিশোর, যুবক, যুবতী, ছাত্র, তারা সেই নকশালবাড়ি আন্দোলনের মাধ্যমে উদ্বুদ্ধ ছিল এবং সেই আন্দোলনে তখন যুক্ত হয়। হ্যাঁ শিওর। এবং মূলত এই বাঙাল ছাত্র, তখন তো পূর্ব পাকিস্তান লোকদেরকে ওরা ঠাট্টা করে বলতো বাঙাল। তো বাঙাল ছাত্র ছাত্রীরা এরা ওই বামপন্থী ঝোঁকটাই বেশি ছিল তাদের মধ্যে। বেশ, তাহলে আপনার পরিবারের তখন অবস্থা আচ্ছা, পরিবার বলতে আমার মেজদা তো তখন খুব নাম করা প্রফেসর স্কটিশ চার্চ কলেজের। আর এরপরে আমার ইমিডিয়েট বড় ভাই, উনি হচ্ছেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ খুব নাম করা ফার্মের, আর তার ওয়াইফ ডাক্তার তৎকালীন সময়ে। এখন তো উনি রিটায়ার। তো যাই হোক, তো এই হচ্ছে আমার পরিচয়, মানে পারিবারিক পরিচয়। তারপরে সেখান থেকে 2 মাস 16 দিন পরে বেরোলাম। তারপর আবার আমাকে গ্রামে পাঠানো হইলো বা গেলাম। আপনার বাবার অবস্থা কি ছিল? ও বাবা তো এইটাই তো বলতে ভুলে গেছি। এটা বলতে, বাবা মা এরা সবাই ওই আগরতলা গেলেন। সে এক অদ্ভুত কাহিনী, সুন্দর কাহিনী। কারণ এমন একটা মানে, আমি হিন্দু মুসলিম পার্থক্য করি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তা আইডেন্টিফাই করে বলতেই হয়। আমার গ্রাম থেকে অন্তত 4-5 মাইল দূরে কাশেরা বলে একটা গ্রাম আছে। সেই গ্রামে যেভাবে বাবা গেলেন, মানে বাবারা সবাই যাওয়ার পরে তারা অদ্ভুত সুন্দরভাবে শেল্টার দিল। হ্যাঁ, দেওয়ার পরে কত সালে? এই তো 71-এ। বেশ। আচ্ছা, 71-এ মাঝামাঝি পর্যন্ত বাবারা বাড়ি ছাড়ছে ঠিকই, একবারে ছাড়েন এর অবস্থায় ছিল। সেপ্টেম্বরের দিকে আর বাড়িতে থাকা সম্ভব হয় নাই, তারা গিয়ে শেল্টার নিল ওইখানে। এবং বাবাকে অতি সম্মান করে রাখল পরে। এবং অতি সম্মান কেন বলছি, আমাদেরই গ্রামের আরেকজন মানে অভিজাত পরিবার, এদের
ওই ওই বাড়িরই, যে বাড়িতে বাবারা শেল্টার নিল, তার থেকে কিছুটা দূরে আরেকটা হিন্দু পরিবার, ওই আমার গ্রামের, এরা শেল্টার দিছিল, তাদের বাড়িতে ডাকাতি এলো। কিন্তু আমাদের এরা বলছে, আইসা বলছে যে আপনাদের কোনো চিন্তা নাই, কিচ্ছু হবে না। পরে যখন দেখা গেল যে এদিকটা তারা মাস্টার ছিল মনোরদি এলাকার একজন অত্যন্ত নাম করা মুক্তিযোদ্ধা, হ্যাঁ, উনি খবর পাঠাইলো। বাবা মাস্টার বাবু হিসেবে বেশি পরিচিত ছিলেন। অনেকে শিক্ষকতা করতেন। হ্যাঁ, শিক্ষকতা করতেন খুব কম দিন, মানে মেট্রিক পাস করে সেন্ট গ্রেগরি স্কুলের ছাত্র ছিলেন। পরে পারিবারিক কারণে, পরিবারের দায়িত্ব নেওয়ার কারণে ওই তৎকালীন মেট্রিক পাসের পরে আর পড়ালেখা হয়নি। এই অবস্থাতে স্কুলে মাস্টার হিসেবে জয়েন করছিল, এদিকটা পোস্ট মাস্টার ছিল এবং মাস্টার বাবু হিসেবে পরিচিত ছিল। যে মাস্টার বাবুকে আমাদের এখানে চলে আসতে বলেন, গোটা সব ফ্যামিলি, আমি লোক পাঠাচ্ছি তাদের সাথে, পরে সুযোগ বুঝে তা আগরতলা যাওয়ার ব্যবস্থা করে দেবো। এই আগরতলা যাওয়ার ব্যবস্থা করলো। আগরতলা গেলেন, আগরতলা গিয়ে নাজদাকে খবর দিল। নাজদা যেভাবে যোগাযোগ করে তারপর সেই আগরতলা থেকে সারা বাংলা ঘুরে তারপরে কলকাতায় গেলেন। তাদেরকে ক্যাম্পে থাকতে হয়েছিল? না না, ক্যাম্পে থাকতে হয়নি। এই যে এই কারণ নাজদার দূরদর্শিতার কারণে ক্যাম্পে যেতে হয়নি। বলছে আপনার কয়েকটা দিন এখানে কাটান আগরতলা, তোমরা কাটাও, পরে আমি নিয়ে আসবো। করে নিয়ে গেছে। কিন্তু না গেলেও একটা মজার ঘটনা আবার এখানে আছে। আমার যে ছোট ভাইটা মারা গেছে, সত্যি সে আমার খুব অনুগত একটি ভাই ছিল, কিন্তু সে কোনো রাজনীতিও করতো না। তার সবসময় একটা ভাব ছিল যে আমি প্রভাবশালী, আমি একজন বিখ্যাত ব্যক্তির ছেলে, মানে রসমাস্টারের ছেলে, এই ভাবটা তার সবসময় ছিল। এই বছর মাস 3 করে সে মারা গেছে। আচ্ছা, তো তা সে যেভাবেই হোক ওই মুজিবনগর সরকারের একেবারে খুব সৈয়দ নজরুল ইসলামের সঙ্গে একটা ঘনিষ্ঠতা হয়ে যায় তার। ওই বাবার পরিচয় অবশ্যই। আমাদের এক আলোচনার মধ্যেই আপনি নিউজটা পান যে আপনার ছোট ভাই মারা গেছেন। হ্যাঁ, ওই তো তারপরে সেই ছোট ভাই করলো কি, সে কিন্তু বর্তমানে যে সল্ট লেক সিটি যেটা কলকাতার, এটা তখন স্রেফ বালু চর ছিল। গঙ্গার থেকে বালু এনে এটা ফালায় ভরাট করতেছে, এই অবস্থা। ওইখানে 10 লাখ শরণার্থীর ব্যবস্থা হয়েছিল থাকতে, এবং প্রত্যেকে কার্ড পাইছিল। আমার ছোট ভাইটা যেভাবে হোক কার্ড সংগ্রহ করছে। কিন্তু আপনার মার অবস্থা কি ছিল? আপনি জেলখানায় থাকেন। ও মা তো একবার এটা পরে ওরা বলে এরা খুব ভালো আছে, খুব ভালো আছে বলে তাকে শান্ত রাখছে। মা পাগল হয়ে গেছিল একবার, ওই যে বললাম 2বার থানা হাজতে গেছিলাম। এই সময় মা একেবারে অস্থির হয়ে গেছিল, 3-4টে থানায় গিয়ে খোঁজ করছে আমাকে, শেষ পর্যন্ত মুচিপাড়া থানায় পাইল। তখন কি আপনার মা কলকাতায় থাকতেন? মা প্রায় ওই মা বছরে 6 মাস, যদি কলকাতা 6 মাস পান ওই গ্রামের, বাংলাদেশের গ্রামের বাড়িতে। আর আপনার বাবার অভিব্যক্তি? বাবা কলকাতা যেতে চাইতেন না, বাধ্য হয়ে গেছে, মানে বাংলাদেশ ছাড়তে উনি রাজি ছিলেন। তো আপনার ব্যাপারে টেনশন? না, টেনশন খুব একটা করতে টুকতো না, বরং এক ধরনের একটা কি বলবো আনন্দ বা প্রাউড যাই বলো, এইটা বাবার মধ্যে ছিল। হ্যাঁ, নকশালিস্ট। হ্যাঁ, এটার কারণ আছে। কারণটা হলোই সবার কাছে শুনতো যে এরা দারুণ ছেলে, এরা পারে না এমন কোনো কাজ নেই, এরকম একটা প্রচার তো সারা কলকাতা জুড়েই ছিল। নট অনলি দ্যাট, এই প্রচারটা আমার গ্রাম বাংলাতেও ছিল, আর এই বাংলাদেশের গ্রামেও ছিল। স্যার, আমরা যেটা দেখলাম তৎকালীন সময়, একদিকে তো আপনারা ওই যখন আন্দোলনটা চলছে সেটাকে এক প্রকার উপভোগ করছেন, তো তখন আপনারা ছাত্র নেতা মানুষ নেতৃত্ব দিচ্ছেন, একদিকে কারাবরণ করছেন, আবার বেরিয়ে আসছেন ইত্যাদি। এটা বর্ণাঢ্যময় জীবন আপনাদের ছিল, এটাকে একটা গোল্ডেন পিরিয়ড বলা যায়, তাই তো? জীবন একটা গোল্ডেন পিরিয়ড। অফকোর্স। আচ্ছা আচ্ছা। আবার আমরা যদি সেই ইতিহাসের পাতায় আবার একটু ঢুকি, তাহলে দেখা যায় তৎকালীন সময় এবং বর্তমানে যদি আমরা তাকাই, তাহলে এই যে নকশালবাড়ির আন্দোলনটা ছিল, এই আন্দোলনই ছড়িয়ে পড়েছিল পশ্চিমবঙ্গের নকশালবাড়ির সীমানা ছাড়িয়ে ভারতের অন্তত পক্ষে 10টি রাজ্যে, যেখানে এই নকশালবাড়ি আন্দোলনের পথ ধরে চলেছে মাওবাদীদের আন্দোলন। সেই ছত্তিশগড়, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গে, সেখানেই এখন নকশালবাড়ির আদর্শে চলমান মাওবাদী আন্দোলন
তীব্র আকার ধারণ করেছে। এখন যেটা প্রশ্ন সেটা হচ্ছে, এই নকশালবাড়ির আন্দোলন কেন গড়ে ওঠে বা এই আন্দোলনগুলো কেন হয়? চমৎকার প্রশ্ন। কেন হয় বা কেন যোগ দিচ্ছে? একটা জিনিস, যে ধনিক শ্রেণী কর্তৃক দরিদ্র শ্রেণী সবসময় বঞ্চনা নিপীড়নের শিকার হচ্ছে। আর সবচেয়ে এটার শিকার হচ্ছে যে ভারত জুড়ে, বাংলাদেশে এটা কম, ভারত জুড়ে বিভিন্ন এলাকা ভিত্তিক আদিবাসী এলাকা আছে। আচ্ছা, সেই আদিবাসীরা নির্মমভাবে মহাজনদের দ্বারা বা জমিদারদের দ্বারা অত্যাচারিত, উৎপীড়িত। তারা এর থেকে মুক্তি চায়। যেমন ধরো, এই ক্ষেত্রে আমি প্রথমেই বলি, এই নামটি সর্বাগ্রে উচ্চারণ করা উচিত আদিবাসীদের কথা উঠলে। সাঁওতাল পরগনা একজন বীর কৃষক বিরসা মুন্ডা, বিরসা মুন্ডার নামটা তুমিও মনে রাখবে। যদি কখনো ওই ঝাড়খণ্ড এলাকায় যাও, যারা একসময় সাঁওতালদেরকে এতভাবে অত্যাচার উৎপীড়ন করেছে, তার একটা স্টেজও আছে বোধ হয়। হ্যাঁ, আমি এটাই বলতে চাইছিলাম। এই বিরসা মুন্ডা, তার যখন 20 বছর বয়সে ধরা পড়ে, তারপর নির্মম নির্যাতনের শিকার টিকার হয়ে 25 বছর বয়সে জেলেই মারা যায়। সেই বিরসা মুন্ডাকে এখন রাঁচি হচ্ছে ঝাড়খণ্ডের রাজধানী। রাঁচি যে এয়ারপোর্ট, এয়ারপোর্টের নামই হচ্ছে বিরসা মুন্ডা এয়ারপোর্ট, বিমানবন্দর, এটার নাম। যেই বিরসা মুন্ডাকে মানে শহরের লোকেরা দেখতে পারতো না, সেই বিরসা মুন্ডা এরকম ভাবে ইয়ে করলো। একটা কারণটা হচ্ছে, বিরসা মুন্ডা কি করেছিল, একদম সে আদিবাসীদেরকে ঐক্যবদ্ধ করে, নিজে কিন্তু লেখাপড়া জানতো না, ঐক্যবদ্ধ করে যে মহাজন জমিদারদের, এবং তখন এই যে আমাদের একটা অত্যন্ত দুর্ভাগ্য, এটা সব দেশে হয়, সব জায়গায় হয়, কিছু পাঁচাটা লোক জোটে, এরা ওই অত্যাচারীদের পক্ষে যায়। তো তখন অত্যাচারী কারা? ইংরেজরা। সেই ইংরেজদের দালালি করতে এরা যে কোনো ভাবে আদিবাসীদের কাউকে কাউকে একদম কিনে নিত। তো এরকম আমাদের এই বাংলাদেশেও বর্তমানে এরকম অনেক লোকে আছে, শিক্ষিত লোক, তারা আদিবাসী সংগ্রামকেই পছন্দ করে না, আদিবাসীদেরকে পছন্দ করে না, এরকম অনেক আছে। তো তারাই তাকে ধরিয়ে দিল, বিরসা মুন্ডাকে। মানে বিরসা মুন্ডা এক জায়গায় থাকতো না তো, আজকে এই জায়গায় ওই জায়গায়, তার সঙ্গে বিশ্বস্ত কয়েকজন সহচর থাকতো। এদের মধ্যে কাউকে ইংরেজরা এবং তাদের দালাল যোদ্ধার মহাজনরা পক্ষে নিয়ে তার কাছ থেকে খবর নিয়ে বিরসা মুন্ডাকে ধরে। তো এই কথাটা আমি বলছিলাম এই কারণে, যারা কেন আসে, কারণ এরা এমন ভাবে নিপীড়িত। আমি একটা কথা বলি, আমি যে সাঁওতাল পরগনায় ছিলাম, যে জায়গায় কি নির্মম নির্যাতন হতো, সেটা আমি ভ্যাট করে আসছি, মানে শুরু করে দিয়ে আসছি, এটা আমার ক্রেডিট, আই ফিল এনজয়। আচ্ছা, সেটা কিরকম, যে এই যে বিস্তীর্ণ জমি, অথচ সেই সাঁওতাল গ্রামটাতে, আমি যে গ্রামে থাকতাম, মাত্র দুইটা পরিবার বছরের চাল হতো তাদের। আর একটি পরিবারেরও মানে হয়তো কেউ 1 মাস, কেউ 2 মাস, তাও অনুগ্রহ করে জমিদাররা যেটুকু দিত, রাজপুত জমিদার এদেরকে বলা হতো, রাজপুত শ্রেণী আর কি। তো বাকিটা কি কারণে? কোনো এক সময় হয়তো দেখা যাবে 50 বছর আগে 200 টাকা লোন নিস, সেইটারই হিসাব করতেছে সুদের সুদ, সুদ, যে তার সুদ পরিষ্কার হয় না। তো ওই জমি চাষ করছে সাঁওতাল এবং ফসল তুলছে সাঁওতাল, অথচ ফসলটার মানে ধানটা গিয়ে দিয়ে আসতে হবে ওই জমিদারের গোলাতে গোলাতে। এই অদ্ভুত একটা নির্যাতন। শরৎচন্দ্র মহেশ যেরকম লিখছে, হ্যাঁ, ঠিক সেরকমই শরৎবাবু অনেক কিছু ঘটনা, বাস্তব ঘটনা তুলে ধরছে। তো তারপরে দিয়ে আসতো। সেই ক্ষেত্রে প্রথমেই আমি তাদেরকে, আমি আমার কথাই বলছি, যে গ্রামে হঠাৎ একটু সমস্যাতে পড়ে গেছিলাম, সংগঠন আমাদের দাঁড়ায়, কিন্তু আমার কথাবার্তা শুনে এরা যেন উজ্জীবিত হয়ে গেল, কিন্তু সংগঠনের কাঠামো দিতে পারেনি। এর আগে এরা বলল যে এইবার আর এদেরকে ধান দেব না, এটা আমাদের গোলায় তুলবো। তুই কি বলিস? আর তুই বলে সবাইকে। আচ্ছা, আমি কি বলবো? তাহলে আমি একটু পরামর্শ করে নিই, একটু জেনে নেই। ওই যে কিষাণ চ্যাটার্জি বললাম, আমি আবার একটু খবর রাখি, আমার গ্রামের থেকে 3-4টা গ্রাম পরে কিষাণ চ্যাটার্জি ওই এলাকায় চলে গেছে। সেটা আমাদের অঘোষিত নেতাই,
আমরা সবাই তাকে নেতা বলেই মানি। কিষানদার কাছে খবর পাঠালাম, আর রাত্রে আসতে বললাম আমাদের এলাকায়। দিনে তো আসা যাবে না, অন্তত কিষানদা পারবে না, আমি পারি। তো কেন আসলাম যে এখন কি করা, এরা তো ধান তুলতে চায়। বলতে ধান যদি তুলতে চায় তাহলে তুলবে, তারা তো মার খাবে। বলছে মার খেলেই তো শিক্ষা পাবে, তারপরে ইয়ে করবে। আর যদি এটা আগে বলে দেন যে তোদের তো সেই শক্তি নাই যে আটকাতে পারবি, যদি পুলিশ আসে, রাস্তা আসুক, এরা বলবে, তখন আপনি রাজি হবেন, নাহলে আপনি বলবেন না কিছু। কারণ কৃষকের সংগ্রামকে আটকানোর অধিকার আমাদের নাই। আমরা পরামর্শ দিতে পারি, কিন্তু তাদের সংগ্রাম কখনো আমরা আটকাতে পারি। আবার তাদের সংগ্রাম তাদের কি করতে হবে? হ্যাঁ, তাদের কি করতে হবে, এই জন্যই তা বললাম ঠিক আছে তাহলে তোলো। কিন্তু ঘটনা হচ্ছে পুলিশি উৎপীড়ন কিন্তু বাড়বে। এটা তোমরা থানা সদরটার নামটা তো বলে গেছি, আর যাই হোক, সেখানে অলরেডি বাড়তি পুলিশ এসছে, এই খবর আমার কাছে আছে, তোরাও জানিস। আসুক, লড়াই হবে। একটা মহিলাও ছিল, সেখানে মহিলারা বলছে আমরাও লড়াই করবো বটে। ঠিক আছে, গেল, কিচ্ছু বাধা দিল না, এরা ধান কেটে ঘরে আনলো। হ্যাঁ, এই যে একটা এই যে আমি একেবারে প্রাথমিক একটা ঐক্যবদ্ধ করলাম একটা গ্রামাঞ্চলে, একটা এলাকায়। এরকম ভাবে আমার চেয়ে তো অনেক দক্ষ কিষাণ চ্যাটার্জি, সেও নিশ্চয়ই করবে, কিন্তু আমারটা আগে হয়ে গেছে, আমি আগে আসছি বলে। তারপর মজা হলো আমি যে ওইখানে ধরা পড়লাম কেন, সতর্ক পরগনাতেও কিন্তু আমি ধরা পড়ি। কি কারণে? এই যে এইভাবে যে ঘটনাগুলো হচ্ছে, কোনো গোলমাল হচ্ছে না, কিন্তু আমার স্পাই দারুণ ভাবে কাজ করছে, পাল্টা স্পাই, যে একেবারে জায়গায় জায়গায় ছোট ছোট ছেলেদের রাখা আছে, যে যদি পুলিশের গাড়ি আসে তোরা সোজাসুজি দৌড়ে এসে আমার খবর দিবে। আর পাশেই বিশাল শালবন, সাঁওতাল পরগনা মানেই শালবন। তো ওইটাতে আমি একবার ঢুকতে পারলাম আমাকে পাইকে। যদিও আমি সাহসী করি না, কিন্তু ভীতু হইলে আবার বিপদে ভয়ে সাহস বেড়ে যায় না, ওরম অবস্থা। শালবনে ঢুকতে পারলে আর সমস্যা নাই, কিন্তু শালবন মানেই হচ্ছে সাপ, খোপ, হিংস্র পশুর আস্তানা। এইগুলোতেই তো বিপ্লবীদের আস্তানা হয়। পরে হলো কি, এই দিন আমি যে কারণে ধরাটা পড়লাম, এদিন দুপুর বেলা আমার কাছে আরেকজন কমরেডকে পাঠানো হইল, তার জন্য একটা জায়গা ঠিক করার জন্য, সেও গ্রামে থাকবে। সে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির, সেও মানে মাস্টার্স ফার্স্ট ক্লাস পাওয়া, সে থাকবে গ্রামে। এবার তুমি চিন্তা করতে পারো যে কি রকম ত্যাগ স্বীকার করেছে ছাত্ররা। হ্যাঁ, তো এই সকল ছাত্ররা তো শহর থেকে গেছে, শহরের ওই জায়গাটা তো বেকম হয়েছে, একটু দুর্বল হয়ে গেছে, ওইখানে সিপিএম এর কর্মীরা একটু একটু করে পেনিট্রেট করতে শুরু করছে। যাই হোক, তো তারপরে আমি তো কোনো পত্রিকা পাই না, কোনো রেডিও নাই, একটা বিচ্ছিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে আসি। ও গেল অনেকগুলো পত্রিকা একসাথে নিয়ে, তারপর বইটই নিয়ে গেছে, বইটিও আমার কাছে তেমন একটা নাই। তো পরে সে যাওয়ার পর আমরা দুজনে খুব ঘুষ গপ্প করছি বসে, একদম খোঁজ গল্প বলতে যা বোঝায়, কি খবর, কোনখানে আন্দোলনে, আর তো খোঁজ গল্প বলতে কিছু নাই, যে আমাদের আন্দোলনের বিভিন্ন জায়গার খবর কি, কারণ সে তো থাকে শহরে, খবর পায়, আমি একটা আমাদের পাড়াগ্রামে কি করে খবর পাবো। তো এই দিক দিয়ে হলো কি, এর 2 দিন আগেই ওই এলাকার একজন বড় মহাজন আমার কাছে আসছিল। দেখো কত রকমের, এই জন্যই বড় যে একটা আন্দোলন গড়ে তোলা যে কত কঠিন ব্যাপার। একটা সোজা আমার কাছে আসছে একজন বড় যোদ্ধার মহাজন, রাজপুত, সরাসরি আমার কাছে আসছে, এসে আমাকে প্রস্তাব দিচ্ছে যে আপনি এখানে কোত্থেকে আসছেন। আমি শিউরি এলাকার থেকে আসছি, শিউরি হলো বীরভূম ডিস্ট্রিক্টের সদরটাও, এটা তো আপনি জানেনই, না জানার তো কিছু নাই। তো এখানে কি করেন? আমি বলছি আমি ছোটদের পড়াই, আর এরা আমাকে খাওয়ায়। বলছে আমার এলাকায় চলেন, আমার গ্রামে, ওইখানে আবার সাঁওতাল গ্রাম, রাজপুত গ্রাম সব আলাদা আলাদা, তো চলেন। আমি এটা কি করে যাই, এরা আনছে, আমি যেন কিচ্ছু বুঝি না, আমার মতো বোকা বোধ দুনিয়াতে, এরা আমাকে আনছে, এখন এদের সঙ্গে একটু কথা টথা না বলে যাই কি করে। বলছে আপনি চলে আসুন আমাদের এখানে, আমাদের ছেলেদের পড়াবেন, হ্যাঁ, আপনি উপরেও কিছু পাবেন যেটা ওদের দেওয়ার ক্ষমতা নাই, আমরা সেটাও দেবো, আর খাওয়া দাওয়া সব হবে। এই বলে চলে গেছে, মানে সে আমাকে ভালোভাবে চিনে গেল, আসছিল এই কারণে।
ওই দিনের ঘটনাটা একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল, দুর্ভাগ্যজনক। সেটা একটা লোক মারা গেছে, আমি যে বাড়িটায় থাকি তার 3-4টা বাড়ি অদূরে। এর ফলে ওই যে আমার গোয়েন্দা সিস্টেমটা টোটাল ফেল করে গেল। এইটাতে উপলক্ষ করে সবাই ওই বাড়িতে গিয়ে জড়ো হয়েছে। আমি আর ওই যে আমার নতুন ছেলে কমরেড গেল, দুজনে বসে গল্প করছি। ঠিক ইন দি মিনটাইম একটা জিপ একেবারে আমার যে আস্তানার বসে এসে দাঁড়াইছে, দাঁড়ায় ঢুকছে। ঢুকে সে পরিচয় দিল বোকার মতো, এই যে যোদ্ধার, সে হচ্ছে এই যে উনি স্যার গোলমাল করাচ্ছে। আর এই হচ্ছে সেই লোক। শুধু কিষাণ চ্যাটার্জিকে চিনে না, কিষাণ চ্যাটার্জি ওই এলাকায় যে সংগঠিত করতেছে এই খবর আছে। সে পরিচয় দিচ্ছে এই হচ্ছে সেই লোক ওই দিকে সংগঠন করতেছে। আদতে তো কিষাণ চ্যাটার্জি করতেছে, সে তো গ্রামে যাই নাই কোনোদিন বর্তমান। বাস আমাদের দুজনে নিয়ে আসলো। নিয়ে মজার ব্যাপার হলো যে বিহারিদেরকে আমরা বলতাম, অ্যাকচুয়ালি বিহারিরা এগুলো বোকা মূর্খ, লেখাপড়া জানলো। থানায় নিয়ে গেল, দিয়ে কেস টেস করে দিয়ে কোর্টে তুললো। কোর্টে ওই যারা সাঁওতালদেরকে অসাঁওতালদের বিরুদ্ধে ইয়ে করছে, মানে এজিটেট করছে, এগুলো আমাদের কেস। তারপরে হাজতে লয়ে গেল, মানে জেলে নিয়ে গেল, সাব জেলে। সে এক মানে কষ্টকর ব্যাপার, ভীষণ কষ্টকর ব্যাপার। পরে সেইখান থেকে যখন কোর্টে নিল, কোর্টে নেওয়ার পরে আমরা বললাম যে হ্যাঁ আমরা রাজনীতি করি ঠিকই, সমর্থক। যেমন পশ্চিমবাংলায় তখন জ্যোতি বসু ডেপুটি চিফ মিনিস্টার, হ্যাঁ আমরা যদিও আমার দল করি, হ্যাঁ জ্যোতিবাবুর সিপিআইএম করি। ইয়ে তো এ তো अच्छे बात है। তারপর আমরা একটু হিন্দি টিন্দি মিলায় বললাম যে अच्छे बात तो जरूर बोलेगा, हमारा इलाका में तो कुछ गोलमाल नहीं होता। ওসি সাহেব কি কারণে এটা বললো? ওসি সাহেব বলুক যে কোনো গোলমাল হয়েছে কিনা ওই এলাকায়। সত্যি কোনো গোলমাল হয় নাই। পরে 2 মাস 14 দিন পরে ছেড়ে গেল। এই 2 মাস 14 দিন, কিন্তু এইখানে আবার মজার একটা ঘটনা ঘটলো। সেখানে আমাদের সঙ্গে সত্যি আমার এখানে আমার যে সেখানে বেশ কিছু মানে নকশালাইট বইপত্র ছিল, এই সবগুলি কিন্তু এরা শেষ করে নিয়েছে। এই বইগুলোর লিস্ট দেখে ওই অ্যাসিস্ট্যান্ট জজ আমাদের মানে বইগুলো আনতে আমি যাইতে চাইছিলাম না, কিন্তু ও বলছে আরে বাবা এমনিতেই যখন ছেড়ে দিল তাহলে বইগুলো রেখে আসে কেন, চল যাই। কোর্টে গিয়ে বললাম যে আমাদের কিছু বইপত্র তো রয়ে গেছে। বলছে দিজিয়ে দিজিয়ে বই, দিজিয়ে। বইয়ের নাম দেখে পরে বলছে आप लोगों को सब नक्सलाइट है। अरे नहीं नक्सलाइट नहीं, আমরা নকশালদের বইপত্র পড়ি, we read the books of Naxalism books. We are not Naxalite. If we were a Naxalite, then there would be some equivalent disturbances, but there was no disturbances. তারপর বইগুলো দিয়ে দিচ্ছে। তো কথাটা সত্যি, সারা বোকা যে বোকাই আর কি। এইভাবে ছাড়া পাইলাম। ছাড়া পাওয়ার পরে আবার সেখান থেকে একটা গ্রামে গেছিলাম, সারা ভারতে ছড়ায় পড়ছিল। তখন নকশালদের মধ্যে বিভিন্ন গ্রুপ ছিল। সিপিআইএমএলটা কয়েক ভাগে ভাগ হয়ে গেল। সিপিআইএমএল লিবারেশন, বড় ভাগ সিপিআইএমএল, যারা বিহারে এখন ওপেন পার্টি হিসাবে সিপিআইএম এর থেকে স্ট্রং। আচ্ছা, তারপরে আরেকটা গ্রুপ ছিল, এটা হলো কমিউনিস্ট পার্টি জনযুদ্ধ। আরেকটা পার্টি ছিল মাওয়িস্ট কমিউনিস্ট সেন্টার। এরা মিলে একটা নতুন পার্টি করলো, সেই পার্টিটা হলো বর্তমানে মাওবাদী পার্টি। হ্যাঁ, সিপিআই মাওবাদী। এরা বর্তমানে ওই কয়েক জায়গায় তো সংগ্রামে লিপ্ত। এখন বর্তমান সরকার ভারতের এদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার শপথ নিছে। এরা ওই 2026-এর মধ্যে ভারতবর্ষ নকশাল মুক্ত করবে, এটা তাদের শপথ। দেখা যাক কতদূর কি করতে পারে। তবে সাময়িকভাবে একটু যেটা ঘাটি এলাকা ছিল সেখানে ঘেরাওর মধ্যে ফেলে একটু বেকায়দায় ফেলে দিয়েছে, এটাও ঠিক। কারণ এরা বেরোতে পারে না, এমন একটা অবস্থার সৃষ্টি করছে ঘেরাও করে। যারা বেরিয়ে, এটা মধ্যপ্রদেশে তাদের কেন্দ্রটা ছিল ছত্তিশগড়ে। তো তারপরে ঘেরাও করে ফেললো। ঘেরাও করে এরা যেতে পারলো না, তেলেঙ্গানাতেও যেতে পারলো না, আর ওই ঝাড়খণ্ডে আসতে পারলো না। তবে কিছুটা বাইরে আসছেই, কিন্তু একদিনে 28 জনকে মারলো গুলি করে। আচ্ছা, এখন যে বিষয়টা স্যার আমরা লক্ষ্য করলাম, মানুষ যখন বঞ্চনার চূড়ান্ত সীমায় চলে যায়
তখন আসলে এই নকশাল নামে বা এই নকশাল বাড়ি নামক নামে কোনো একটা নামে তাদের আত্মপ্রকাশ ঘটে। শিওর। মানে এটা একটা মডেল। আমরা যদি পাহাড়ের দিকে তাকাই বাংলাদেশে, তাহলে সেখানে দেখা যায় যারা পাহাড়ি জনগোষ্ঠী তারা সে আদিবাসী তকমা চায়। কেননা জাতিসংঘের যে ঘোষণা, সেই ঘোষণা অনুযায়ী যদি তারা আদিবাসী হয় তাহলে কিছু সুযোগ সুবিধা তারা পাবে। ফলে সেখানেও এই বঞ্চনা, ফলে এইখানেও একটা অসন্তোষ এগুলা সৃষ্টি হচ্ছে। আবার আরেকটা বিষয় যদি আমরা লক্ষ্য করি, বাংলাদেশে দেশ স্বাধীন হয়ে গেল, তারপর যে সিরাজ শিকদার, কমরেড সিরাজ শিকদার, তাহলে সিরাজ শিকদার উনি আমাদের দেশে সর্বহারা যে আন্দোলন সেটা তৈরি করলেন, সর্বহারা পার্টি। উনি কি সেই নকশালবাদী যে আন্দোলন বা সেই যে চারু মজুমদার, কানু সেনাল, তাদের দ্বারা প্রভাবিত ছিলেন কি? হ্যাঁ, অফকোর্স। তারা মানে বরিশালের পেয়ারা বাগানে, এটা বড় করতে আর চাইছি না আলোচনাটা, বরিশালের পেয়ারা বাগানে এই সিরাজ শিকদারই কিন্তু প্রথম মানে বাংলাদেশের যে সশস্ত্র ভাবে মুক্তিযুদ্ধের সূচনা করেন সিরাজ শিকদার, বরিশালের পেয়ারা বাগান বলে। কত সালে? 71-এর প্রথমে, 26শে মার্চের আগেই শুরু করেন এবং করে পেয়ারা বাগান একটা মুক্ত এলাকাও গঠন করে ফেলছিলেন। পরবর্তী প্রথমেই তিনি নকশালপন্থী রাজনীতিতে ছিলেন না, পরবর্তী সময়ে তিনি চারু মজুমদারের রাজনীতিতে অংশগ্রহণ করেন। এখনো যারা সিরাজ শিকদার অনুসারীরা এই দেশে আছে, এখনো আমি তো এখন নিশ্চয়ই শান্ত মানুষ। আচ্ছা, রাজনীতি, সশস্ত্র সংগ্রামী রাজনীতিতে আমি নাই, কিন্তু এই দেশে আমি যতটুকু জানি সশস্ত্র সংগ্রামের রাজনীতি আছে এবং তারা মূলত সিরাজ শিকদারের অনুসারী। হ্যাঁ, এটা করছে। এটা গেল সিরাজ শিকদার সম্পর্কে। আর পাহাড়ের যেটা বললে, পাহাড়ে অসন্তোষ ছিল। পাহাড়ে আবার এই দেশের সরকার যারাই ক্ষমতা এসছে তারাই তাদেরকে অত্যন্ত সুচতুর ভাবে, যেমন শেখ মুজিবুর রহমান পরিষ্কার বলছে তোরা বাঙালি হয়ে যা, সন্তুলার মাকে বলছে। কিন্তু এই ক্ষেত্রে সন্তুলার মা ভুল পরে করে ফেললো। প্রথম সে মুজিবুর রহমানের সাড়া দেয় নাই, কিন্তু শেখ হাসিনার আমলে যে ভুলটা সন্তুলার মা করলো, অর্থাৎ আপোষ করে ফেললো। যদি আপোষ না করতো তাহলে এতদিনে ওই চুক্তি না করতো, পার্বত্য শান্তি চুক্তি, তাহলে একদিনে তারা একটা গৌড়ে পৌঁছার মতন অবস্থায় যেতে পারত। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর এই পাহাড়িদের এলাকায়, হ্যাঁ, এইখানে আমি যতটুকু জানি, যতটুকু শুনেছি, পাহাড়ি এলাকায় সিরাজ শিকদারের লোকজন সংগঠন করার চেষ্টা করেছিল। কিন্তু এইখানে একটা এখানে একটা সমস্যা হয়ে গেছে কি, যে এই তাদের নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করাতে বাংলাদেশের শাসক শ্রেণী বলি, শোষক শ্রেণী বলি বা সরকার বলি, তারা সহ। ওনার পরে নেতৃত্ব যায় মানবেন্দ্র লারমার হাতে। প্রথমেই মানবেন্দ্র লারমার পরে নেতৃত্ব আসলো এই যে বর্তমানে যিনি আছেন তার কাছে। কিন্তু এরা কায়দা করে তাদের মধ্যে দুইটা ভাগ করে দিল। দুইটা ভাগ মানে যখন শান্তি চুক্তি হইল তখন একদল দাঁড়াইলো যে এই শান্তি চুক্তির ফলে আমাদের সংগ্রাম আর টিকলো না, এই জন্য ওইটা একটা ভাগ হলো। এটা হলো ইউপিডিএফ, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট, আর সন্তুল আরমার একটা গ্রুপ। এই জন্য পারে না, এরা দুর্বল হয়ে গেছে পাহাড়ি এলাকায়। আচ্ছা, তাহলে সেই পাহাড়ি এলাকার বঞ্চনাটাও আমরা দেখলাম, এই কারণেও সেই আন্দোলনগুলো তৈরি হয়। আচ্ছা, সর্বশেষ যে আপনার কাছে জানতে চাওয়া, যে 1966 সালে যখন আপনি ছাত্র, কলেজেরও জিএস, তো সেই ক্ষেত্রে ওই নকশালবাড়ি আন্দোলনের প্রতি আপনার একটা অনুরক্ততা সৃষ্টি হইল এবং তার যে মধ্যমণি যে চারু মজুমদার, তার সঙ্গে আপনার সাক্ষাৎ হলো। হ্যাঁ, তো এই বিষয়টা। আচ্ছা, চারু মজুমদার ব্যক্তিগতভাবে অত্যন্ত মানে দুর্বল স্বাস্থ্যের অধিকারী ছিলেন। আমরা বলতাম ঠাট্টা করে যে এমন কোনো রোগ নাই যে ওনার নাই। তো হঠাৎ করে আমাদের খবর আসলো যে উনি কলকাতায় আসবেন, তো ইচ্ছে করলে দেখা করা যেতে পারে, আমরা সিলেক্ট করছি। তা আমাকে জানানো হলো যে আপনিও দেখা করতে পারবেন। তো মজার ব্যাপারটা হচ্ছে, দেখা করতে পারবেন আপনি এতটার সময় ওই কলকাতার কোনো একটি জায়গায়, এই ধরো শ্যামবাজার চৌড়া 5 রাস্তার মোড়ে অমুক জায়গায় ওয়েট করবেন, ঘটনা সত্য ওয়েট করবেন। তো সেইখান থেকে আমাকে নিয়ে গেল ওই উল্টাডাঙ্গা স্টেশনের এইখানে, আমরা কি বলে একটা সিএনজি করে ওইখানে গেলাম। ওইখানে যাওয়ার পরে
ওই ভদ্রলোক বললো, ওই কমরেড বললো, ঠিক আছে আপনি এখানে একটু ওয়েট করেন, আমি চলে যাচ্ছি, এরপর আরেকজন আসবে। তারপর আরেকজন আসলো, আমাকে নিয়ে গেল সেই সল্টলেক, কিন্তু এই সল্টলেক না, না, আচ্ছা সেইখানে কোনো একটি বাড়ি, মাঝে মাঝে হঠাৎ হঠাৎ একটা, এখন তো অভিজাত এলাকা, এখন তো অভিজাত। তারপরে ওই রকম একটা বাড়ির কাছে নিয়ে গেল, বললো আমার কাজ শেষ, আপনি এই বাড়ির দোতলায় চলে যান, ব্যাস সেখানে কমরেডকে পাবেন। গেলাম, গিয়ে দেখলাম উনি আছেন এবং ওনার কথা বলতে কষ্ট হচ্ছে, কিন্তু তারপর আমাকে দেখে উনি বললেন যে উনি কে। উনি তো দেখা যায় ঠাট্টা করে বলল যে সুস্বাস্থ্যের অধিকারী ভালো একজন মানুষ। আচ্ছা, আজ কোনো স্বাস্থ্য তো আমার কারণে না, এটা হয়ে গেছে, কি করবো। বলছে না না থাকুন, সুস্বাস্থ্য তো আমাদের দরকার। আচ্ছা, তারপরে গপ্প টপ্প করলো, ওই শুধু একই গপ্প যে আপনারা কেউ হতাশ হবেন না, হতাশা একজন বিপ্লবীর মধ্যে থাকে না, থাকতে পারে না। তাহলে আপনি যদি আমরা 5 জনদশক ছিলাম, যদি আপনারা কেউ হতাশা বোধ করেন তাহলে আপনারা দয়া করে চলে যান, কোনো দরকার নেই আপনাদের। আপনারা গিয়ে মানে লেখালেখি করেন, আমাদেরকে লেখালেখির মাধ্যমে সমর্থন দেন, কিন্তু আমার সাহচর্যে থাকার কোনো দরকার নেই। এই হচ্ছে চারু মজুমদার। এই চারু মজুমদারের সঙ্গে বলতে হয় যে এই লোকটি কি করে। এখন আমার কাছে হঠাৎ মোবাইলে পাইলাম শ্রীকাকুলাম অন্ধ্রের একটা জেলা, পশ্চিমবাংলার পরেই যে এখানে মানে এই নকশালাইটরা প্রধান ঘাঁটি করছিল, এটা হলো শ্রীকাকুলাম জেলায়। হ্যাঁ, তো শ্রীকাকুলামের একটা অন্ধ্রের গানও আমার কিছুটা এখন পুরোটা মনে নেই, একটা লাইন মনে আছে। তো ওইখানে দেখো শ্রীকাকুলামের কমরেডরা এত প্রতিকূল পরিবেশের মধ্যেও নকশালদের একটা স্মৃতিস্তম্ভ বিশাল আকারের করে রাখছে। শ্রীকাকুলামে যে উনি গেলেন, কিভাবে গেলেন উনি বলছে না, ওনার সঙ্গে আর যারা ছিল আর একজন বলছে, কমরেড আপনি তো খালি কান্দ করে কান্দ একটু একটু যান, কমরেড আপনারা যদি কাঁধে করে নেন, যে শ্রীকাকুলামে যে গেলেন আমরা তো জানি আপনারা ওই যে আগেকার দিনে পালকি ছিল না, ওই যে বাঁশের পালকি, সুন্দর পালকি না, এটার মধ্যে বসায়া পরে লয়ে গেছে মিটিং এ, এরপরে উনি গোপনে রয়েছে, তাকে ধরতে পারেনি। তো দিস ইজ চারু মজুমদার। আর এই চারু মজুমদারকে হত্যা করলো, এবং যেভাবে নাকি শেয়ার শিকদারকে হত্যা করছে, ঠিক একই পদ্ধতিতে চারু মজুমদারকে হত্যা করছে। আমি স্পষ্ট ভাবে বলছি, চারু মজুমদার পালিয়ে যাওয়ার মতো শারীরিক মানে শক্তি ধারণ করতেন না, কিন্তু তাকে অ্যারেস্ট ধরার পরে হঠাৎ একদিন শোনা গেল চারু মজুমদার পালাইতে গিয়া বলে বিদ্যায় মারা গেছে। আবার দেখা যায় বলছে যে পিজি হাসপাতালে মারা গেছে। না না, এটা একটা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা।